এই আইএমটি সাবজেক্টের মধ্যে যেটা লাস্ট টপিক যেটা আমি পড়াবো, লাস্ট চ্যাপ্টার, কারণ এর পরের দুটো স্যার পড়িয়েছেন। তো এই ইউনিট 6 যেটা আছে এটাই বাকি আছে, এটা করলে তোমাদের এই আইএমটি সাবজেক্টের সিলেবাসটা কমপ্লিট হবে। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখব ট্রাবল শুটিং অফ ইলেকট্রিক্যাল মেশিনস অ্যান্ড সুইচ গিয়ার। বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল মেশিনারি এবং সুইচ গিয়ারের মধ্যে কি ধরনের প্রবলেমস হতে পারে এবং সেই প্রবলেমগুলোকে কিভাবে সমাধান করা যেতে পারে সেইটা নিয়ে এখানে আলোচনা করা হবে। তো ট্রাবল শুটিং যেটা, সেটা খুব একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট মেশিনের মেনটেনেন্সের রেসপেক্টে। যদি আমরা দেখি, এখন ঠিকঠাক মতো ট্রাবল শুটিং তারাই করতে পারবে, বা ঠিকঠাক ট্রাবল শুটিং করা আমরা তাকেই বলবো যদি মেশিনের মধ্যে যে পার্টটা ডিফেক্টিভ হয়েছে বা যে কম্পোনেন্টটা ডিফেক্টিভ হয়েছে সেইটাকেই খালি রিপ্লেস করে মেশিনটাকে অ্যাক্টিভ করে দেওয়া যায়। এখন কোনো একটা মোটরের সাপোজ স্টার্টারে প্রবলেম হয়েছে, তাহলে আমরা সেই স্টার্টারটাকেই সারাবো, এমন তো নয় যে মোটরটাকেই চেঞ্জ করে দেবো, ফুল সেট আপটাই চেঞ্জ করে দেবো, তা তো করবো না। বা কোনো একটা পার্টিকুলার সুইচ গিয়ারের হয়তো কোনো একটা পার্টিকুলার কন্ট্যাক্টে প্রবলেম হয়েছে, তাহলে আমরা সেই কন্ট্যাক্টটাকে চেঞ্জ করব, নিশ্চয়ই সমস্ত সুইচ গিয়ারটাকে রিপ্লেস করব না। তার মানে যে জায়গায় সমস্যাটা হয়েছে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে সেটাকে রিপ্লেস করতে হবে এবং সেটাকে রিপ্লেস করে সমস্ত মেশিনটাকে ঠিকঠাকভাবে চালাতে হবে। এইটা করতে পারাটাই আমরা বলতে পারি একটা এফেক্টিভ ট্রাবল শুটিং। তো এফেক্টিভলি এই ট্রাবল শুটিং করবার জন্য কিছু কিছু সার্টেন অ্যাপ্রোচ মেনে চলতে হবে। সেই অ্যাপ্রোচটা কি? যে একজন এক্সপার্ট ট্রাবল শুটার, মানে এই যে ট্রাবল হয়েছে তাকে মানে ঠিকঠাক করা, এই কাজগুলো যে সমস্ত এক্সপার্টরা করে, তাদের যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এবং তারা লজিক্যালি প্রবলেমটাকে অ্যানালাইজ করে বা সার্কিটটাকে অ্যানালাইজ করে, এবং তারপরে তারা খুঁজে বার করে যে এক্স্যাক্ট কোথায় সমস্যাটা হয়েছে সার্কিটের মধ্যে, এবং তারপরে সেইটাকে রিপ্লেস করে বা সেটাকে মেরামতি করে। এই যে লজিক্যাল এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এটার একটা বিশেষ নাম আছে। এই নামটা হচ্ছে 5 স্টেপ ট্রাবল শুটিং অ্যাপ্রোচ। এটা খুবই একটা এফেক্টিভ টেকনিক ইলেকট্রিক্যাল প্রবলেম রেকটিফিকেশনের জন্য। এটা খুব ভালো কাজ দিয়েছে 5 স্টেপ ট্রাবল শুটিং অ্যাপ্রোচ। এবার এখানে 5টা স্টেপ কি কি? 5 স্টেপের মধ্যে 5টা স্টেপ হচ্ছে: প্রথম স্টেপ অবজারভেশন, সেকেন্ড স্টেপ হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম এরিয়া, স্টেপ 3 হচ্ছে আইডেন্টিফাই দ্য পসিবল কজেস, স্টেপ 4 ডিটারমাইন দ্য মোস্ট প্রবাবল কজ, অ্যান্ড টেস্ট 5 হচ্ছে টেস্ট অ্যান্ড রিপেয়ার। এটা হচ্ছে এই 5টা স্টেপ 5 স্টেপ ট্রাবল শুটিং প্রবলেম অ্যানালিসিসে। ট্রাবল শুটিং এর এই 5টা স্টেপ মনে রাখতে হবে এবং এক এক করে আমরা দেখবো যে কোন স্টেপে কি কাজ হচ্ছে। এটা শুনতে হবে ভালো করে। প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1, যেটা অবজারভেশন। আচ্ছা, অবজারভেশন শুরু করার আগে প্রথমে তো মানে এই সমস্ত স্টেপগুলোতে আসার আগে ফার্স্টে কিছু প্রিপারেশন থাকে। যে ট্রাবল শুটার যে সমাধানটা করবে প্রবলেমের, তার কিছু বেসিক প্রিপারেশন থাকে। প্রিপারেশনের পরে তারপরে হচ্ছে এই স্টেপগুলো ওয়ান বাই ওয়ান আসতে হবে। তো প্রথম প্রিপারেশনের মধ্যে কি পড়ছে না, কোনো জায়গায় ট্রাবল শুটিং করবার আগে কোনো প্রবলেমের বা কোনো ইকুইপমেন্টে ধরো প্রবলেম হয়েছে, সেটাকে ট্রাবল শুটিং করবার আগে প্রথমত জানতে হবে যে সেই অর্গানাইজেশনের সেফটি রুলসগুলো কি কি আছে। যে কোনো অর্গানাইজেশন হোক, যেখানেই কোনো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন থাকুক, সেই অর্গানাইজেশনের নিজস্ব কিছু সেফটি রুলস তো আছে। প্রথম চ্যাপ্টারে আমি বলেছিলাম যে সেফটি রুলস কিছু থাকে, সেগুলো হচ্ছে প্রপার গাইডলাইন মেনে সমস্ত ফ্যাক্টরিকে মেনে চলতে হয়। অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডও আছে এবং ফ্যাক্টরির নিজস্ব অর্গানাইজেশনের নিজস্ব কিছু সেফটি রুলস থাকে। তো সেই সমস্ত রুলগুলো সম্পর্কে যেন প্রথমেই সব জেনে থাকে। যে ট্রাবল শুটিং করবে, ইকুইপমেন্টটা যে রিপেয়ারিং করবে, সে যেন এই সমস্ত সেফটি রুলসগুলো অবশ্যই জানে। নেক্সট হচ্ছে যে need to gather information regarding the equipment and the problem। মানে যে ইকুইপমেন্টটার রিপেয়ারিং করতে হবে, ট্রাবল শুটিং করতে হবে, তার সম্পর্কে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন গ্যাদার করতে হবে। এবং তারপরে
ফার্স্টলি তাকে শিওর হতে হবে যে ইকুইপমেন্টটা কিভাবে অপারেট করে সেটা যেন সে ঠিকঠাক মতো জেনে থাকে। ঠিকঠাক না জেনে কোনো ইকুইপমেন্টের ট্রাবল শুটিং করতে যাওয়াটা ঠিক হবে না। এ ব্যাপারে অপারেশন এবং ইকুইপমেন্ট ম্যানুয়াল পাওয়া যায় এবং ড্রয়িং পাওয়া যায়, বিভিন্ন সার্কিট ডায়াগ্রাম পাওয়া যায়। প্রত্যেকটা ইকুইপমেন্টের এরকম ড্রয়িং আছে। কোম্পানির যারা ম্যানুফ্যাকচারার, যে ম্যানুফ্যাকচারারের কাছ থেকে ইকুইপমেন্ট পারচেস করা হয় তারা ড্রয়িং এর একটা শিট দিয়ে দেয়। সেই শিট দেখে বা তার যে অপারেশন ম্যানুয়াল আছে, মেনটেনেন্স ম্যানুয়াল আছে, সেগুলো পড়ে পড়ে এই ইনফরমেশনগুলো পাওয়া সম্ভব। এছাড়াও একটা গুড প্র্যাকটিস হচ্ছে যে প্রত্যেকটা প্ল্যান্টে ইকুইপমেন্টের একটা হিস্ট্রি, একটা যদি রেজিস্টার থাকে, মানে ইকুইপমেন্টটা কবে ইনস্টল হয়েছে, তারপরে কবে কবে মেনটেনেন্স হয়েছে, কবে তার মেজর ব্রেকডাউন হয়েছে, সেই রকম যদি একটা প্রপার রেকর্ড থাকে সেখান থেকে ইনফরমেশন পাওয়া যেতে পারে যে ইকুইপমেন্টের মধ্যে কোনো ফ্রিকুয়েন্ট প্রবলেম, মানে কোনো একটা পার্টিকুলার প্রবলেম ফ্রিকুয়েন্টলি হয় কিনা, রেকারিং প্রবলেম যাকে বলে, রিঅকার করে, যে প্রবলেমটা রিঅকারিং করছে সেরকম টাইপের প্রবলেম কিছু হচ্ছে নাকি সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা ওই ইকুইপমেন্টের রেজিস্টার দেখলেই পাওয়া যাবে। এগুলো হলো প্রিপারেশন স্টেজ, মানে ইকুইপমেন্টের রিপেয়ার করতে যাওয়ার আগে প্রথমত এই ব্যাপারগুলো জেনে ঠিকঠাক মতো প্রিপারেশনটা নিতে হবে। তারপরে স্টেপ বাই স্টেপ দেখতে হবে যেগুলো আছে। প্রথমেই হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে অবজারভেশন। অবজার্ভ কি করবে, ধরো কোনো একটা প্রবলেম হয়েছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে, তো বিশেষ করে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যে প্রবলেমটা হয়েছে তার সঙ্গে কিছু না কিছু ক্লু ছেড়ে গেছে, যে ফল্টই হোক না কেন তার জন্য কিছু, সেটাকে আইডেন্টিফাই করার জন্য কিছু ক্লু ছেড়ে যায়, যেটা থেকে আমরা বুঝতে পারি তার কারণটা কি। তো ঠিকঠাক মতো অবজার্ভ করতে হবে এবং একটু রিজনিং, মানে নিজস্ব বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আইডেন্টিফাই করা সম্ভব। খুব সহজেই হয়তো অনেক ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ফল্টকে আইডেন্টিফাই করা সম্ভব হয়, তার জন্য বিশেষ টেস্টিং এরও প্রয়োজন হয় না। যেমন হচ্ছে কোনো ইকুইপমেন্ট যদি ম্যাল ফাংশন করে, তো সেখানে দেখতে হবে যে কোনো মেকানিক্যাল কোনো ড্যামেজ হয়েছে নাকি, বিশেষত রোটেটিং মেশিনের ক্ষেত্রে বা যে কোনো মেশিনের ক্ষেত্রেই মেকানিক্যাল তো অনেক পার্টস থাকে, সেই পার্টসগুলো ড্যামেজ হয়েছে নাকি। যেমন ধরো একটা ট্রান্সফরমার ফেলিওর হয়েছে, তো বাইরে থেকে মেকানিক্যালি দেখে তো বোঝা সম্ভব তার বুশিংটা ভেঙে গেছে নাকি, বা তার কোনো বাইরে থেকে দেখে বুশিংটাই বোঝা সম্ভব। আবার মোটরের ক্ষেত্রে হয়তো দেখা গেল তার বিয়ারিংটা ভেঙে গেছে নাকি, এরকম দেখে বাইরে থেকে দেখেই কিছু কিছু আইডেন্টিফাই করা সম্ভব যে তার মধ্যে কোনো কি ফল্টটা হয়েছে। অথবা কোনো জায়গায় যদি চাপ ওয়্যার্স থাকে, মানে তার যদি ছেঁড়া, এরকম ফাটা তার যদি কোথাও পড়ে থাকে, সেগুলো দেখেও বুঝতে পারা যেতে পারে যে ওই জায়গায় প্রবলেম হয়েছে। বা কোথাও কোনো লুজ কম্পোনেন্ট ক্যাবিনেটের মধ্যে খুলে পড়ে আছে নাকি, মানে কোনো মেশিন থেকে খুলে কোনো পার্ট পড়ে গেছে নাকি, এগুলো তো ফিজিক্যালি, মানে এর জন্য বিশেষ কোনো টেস্টিং এর দরকার নেই, এগুলো জাস্ট দেখেই আইডেন্টিফাই করে ফেলা সম্ভব। আবার যদি কোনো জায়গায় কোনো ফ্ল্যাশ ওভার টাইপের হয়, তাহলে ফ্ল্যাশ ওভার হলে সেই জায়গাটায় একটা কালো রঙের ছাপ পড়ে থাকবে, কালো রঙের একটা আস্তরণ পড়ে যাবে, সেই জায়গা থেকে বোঝা সম্ভব সেখানে একটা ফ্ল্যাশ ওভার হয়েছে। তো এই যে আইডেন্টিফাই করতে হবে এই ব্যাপারগুলোকে, যে ইকুইপমেন্টের প্রবলেম হয়েছে সেই জায়গাটাকে গিয়ে ভালো করে অবজার্ভ করে নিজস্ব লজিক্যাল রিজনিংকে কাজে লাগিয়ে আইডেন্টিফাই করতে হবে যে কোনো ক্লু আছে নাকি, যেটা থেকে সহজেই বোঝা সম্ভব যে ইকুইপমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কি প্রবলেমটা হয়েছে। এটা হলো অবজারভেশনের মধ্যে পড়ছে। এবং দেখতে হবে যে কোনো জায়গায় কোনো এক্সেসিভলি ওভারহিটিং হচ্ছে নাকি, বিশেষ করে যে ওয়্যারিং গুলো আছে সেখানে কোথাও বেশি হিট হচ্ছে নাকি দেখতে হবে। আবার দেখতে হবে কোথাও কোনো রিলে কয়েল এক্সেসিভলি গরম হয়ে যাচ্ছে নাকি, বা কোনো পিসিবি যেগুলো রিলে অপারেশনের জন্য তার যে প্রিন্টেড সার্কিট বোর্ড যেগুলো আছে, তো সেইখানে কোনো এক্সেসিভ ওভার হিটিং হচ্ছে নাকি। যদি হয় তাহলে বুঝতে হবে ওই যেখান থেকে সমস্যা হচ্ছে, ওই জায়গাটা গরম হচ্ছে, মানে পিসিবিটা গরম হচ্ছে, মানে সেইটাকে রিপ্লেস করার দরকার আছে। রিলে কোনো যদি কয়েল গরম হয় তার মানে হচ্ছে সেই রিলে কয়েলটাকে রিপ্লেস করলে রেক্টিফিকেশন করা সম্ভব। এরকম অবজারভেশন করেই বোঝা সম্ভব যে কোনো জায়গায় গরম হচ্ছে নাকি, এগুলো তো এমনি ফিজিক্যালি হাত দিয়ে দেখেই বোঝা সম্ভব যে গরম হয়েছে নাকি। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু কমন সেন্স কাজে লাগাতে হবে, যেমন হচ্ছে স্মেল অফ বার্নড ইনসুলেশন ইজ সামথিং ইউ নট মিস। কোনো জায়গায় যদি ইনসুলেশন পুড়ে যায়, তাহলে একটা তারের ইনসুলেশন বা কোনো পার্টিকুলার ইনসুলেশন যদি পুড়ে যায়, তাহলে ইলেকট্রিক্যাল ইনসুলেশন পড়বার ফলে একটা স্মেল আসে। সেই স্মেলটা মানে সেই স্মেলটা সহজেই বোঝা সম্ভব যে কোথা থেকে স্মেলটা আসছে, তাহলে সেটাকে ভালো করে অবজার্ভ করতে হবে।
and listening to the sound of equipment operating may give you a clue to where the problem is located. হয়তো ইকুইপমেন্টটা চলছে চলছে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে, অ্যাবনর্মাল কোনো সাউন্ড হচ্ছে মেশিনটা থেকে। তাহলে এরকম যদি কোনো সাউন্ড হয় সেখান থেকেও বোঝা সম্ভব যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় হতে পারে। বাট সাপোজ ট্রান্সফরমার চলছে, ট্রান্সফরমারের ভেতর থেকে একটা খটখট খটখট করে শব্দ হচ্ছে, নর্মালি তো হওয়া উচিত নয়। এরকম যদি শব্দ হয় তার মানে বুঝতে হবে ট্রান্সফরমারের ভেতরে কোনো জায়গায় যে বোল্ট আছে সেই বোল্ট কোনো কারণে খুলে গেছে। এবার সেই বোল্ট খুলে গিয়ে সেটা ট্রান্সফরমারের মধ্যে ম্যাগনেটাইজড কোরের মধ্যে কোনো জায়গায় সেটা ধাক্কা খেয়ে এরকম শব্দ তৈরি করছে। তাহলে এইরকম জাতীয় যদি কোনো সমস্যা, এটা হচ্ছে শব্দ শুনেও বোঝা সম্ভব। And checking the temperature of the components can also help to find the problems. মানে ইকুইপমেন্টের মধ্যে যে বিভিন্ন পার্টস গুলো, সেই পার্টস গুলো যদি টেম্পারেচারটাকে চেক করা যায়, টেম্পারেচার চেক করলেই বোঝা সম্ভব যে কোনো জায়গায় এক্সেসিভলি গরম হয়েছে নাকি। যে জায়গাটা এক্সেসিভলি গরম হয়েছে মানে সেই জায়গায় প্রবলেম আছে। তবে এই জাতীয় যে কাজ, অবজারভেশনের কাজ, এগুলো করবার সময় খেয়াল রাখতে হবে যে ইকুইপমেন্টটা কিন্তু লাইভ থাকে, যদি সেক্ষেত্রে খুব সাবধানতার সঙ্গে কাজটা করতে হবে। লাইভ ইকুইপমেন্টে যদি এই যখন হয়তো মেশিনটা চলছে সেই সময় শব্দ শুনতে যাচ্ছি, তো এরকম কাজ মেশিনটা লাইভ অবস্থাতেই করা সম্ভব। তো সেরকম করবার সময় কিন্তু কেয়ারফুল হতে হবে যে কোনো কারণে যেন লাইভ পার্টসের সঙ্গে যে অবজার্ভ করতে যাচ্ছে তার যেন কোনো পার্ট টাচ না হয়ে যায়। এবং কোনো জায়গা যদি এক্সেসিভ গরম হয়ে থাকে সেখানেও খুব সতর্ক থাকতে হবে, কারণ এক্সেসিভ হিটের জন্য সেই জায়গায় কোনো বডি পার্ট লাগলে সেই জায়গা পুড়ে যেতে পারে। সুতরাং খুব সতর্কভাবে এই অবজারভেশনের কাজটা করতে হবে। এবং যখন কোনো ইকুইপমেন্ট ফাংশন করছে না ঠিক মতো, তার যদি তোমরা ট্রাবল শুটিং করতে যাও, তো ট্রাবল শুটিং এর অবজারভেশন পার্টের মধ্যেই বলছে যে প্রথমেই কাজে নামবার আগেই এই ব্যাপারগুলো এনশিওর করতে হবে যে বি শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ইকুইপমেন্ট ইজ ডিজাইন টু অপারেট। মানে যে ট্রাবল শুটিং করতে যাচ্ছে, ইকুইপমেন্টটা সারাতে যাচ্ছে, সে যেন এটুকু বোঝে যে মেশিনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সে যদি নাই জানে যে ইকুইপমেন্টটা কাজ কি করে করে, তাহলে সে ট্রাবল শুটিং করবে কি করে। এবং এরকম না জানার ফলে কিন্তু দুর্ঘটনাও ঘটতে পারে। যেমন ধরো একটা ভ্যাকিউম সার্কিট ব্রেকার, তো ভ্যাকিউম সার্কিট ব্রেকারের যে অপারেটিং মেকানিজম, তো ভ্যাকিউম সার্কিট ব্রেকার অপারেটিং মেকানিজম যদি খুলে দেখা হয় সেখানে অনেক স্প্রিং থাকে। একটা থাকে চার্জিং স্প্রিং। এবার এই স্প্রিংগুলো যখন স্প্রিংগুলোকে চার্জ করা হয়, মানে স্প্রিং এর মধ্যে এনার্জিটা স্টোর করা হয়, আবার যখন ফোর্স অ্যাপ্লাই করা হয়, বাইরে থেকে কোনো এক্সটার্নাল সুইচ অ্যাপ্লাই করা হয়, স্প্রিং এর টেনশনটা রিলিজ হয়, মানে স্প্রিংটা তখন এক্সপ্যান্ড হয়ে যায়। এবার সার্কিট ব্রেকারের অপারেশন হয়তো কেউ জানে না, ভ্যাকিউম সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে, তার স্প্রিং চার্জিং মেকানিজম কি পদ্ধতিতে কাজ করে হয়তো কোনো পার্সন জানে না। এবার সে যদি ওই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার সারাতে যায়, তাহলে তো সে জানবেই না যে স্প্রিংটা কখন, এটা স্প্রিংটা টেনশনে আছে, মানে সেটাকে কম্প্রেস করে রাখা হয়েছে না এক্সপ্যান্ডেড কন্ডিশনে আছে, সে জানেই না। এখন যদি সে অসতর্কভাবে ওইরকম একটা কম্প্রেসড স্প্রিং এর উপরে হাত দিয়ে দেয়, আর কোনো কারণে যদি সেই সুইচ চেপে গিয়ে স্প্রিংটা এক্সপ্যান্ড হয়ে যায়, তাহলে সেই ফোর্সটা গিয়ে তার হাতের উপরে পড়বে এবং তার হাত কিন্তু দুর্ঘটনা কবলে পড়তে পারে, মানে সে কিন্তু বড়সড় আঘাত পেয়ে পাবে। সুতরাং যে কোনো ইকুইপমেন্টে কাজ করতে গেলে প্রথমেই কিন্তু এটা এনশিওর হতে হবে যে ইকুইপমেন্টটা কিভাবে ফাংশন করে, সেটা যেন জেনে ইকুইপমেন্টে হাত দেওয়া হয়। না জেনে কোনো ইকুইপমেন্টে হাত দেওয়াটা একদমই ঠিক হবে না। এবং তারপরে ইকুইপমেন্টটা কি কন্ডিশন সেটাকে নোট ডাউন করতে হবে, একটা জায়গায় নোট ডাউন করা উচিত। বিশেষত এখানে বলা হচ্ছে যেমন কি কি নোট ডাউন করতে হবে, যে রিলেগুলো কি কন্ডিশনে আছে, রিলেগুলো কি ট্রিপ করে গেছে না ক্লোজ কন্ডিশন দেখাচ্ছে, রিলে নর্মাল কন্ডিশনে আছে, কোনো ল্যাম্প সেটা কি জ্বলছে না নিভে গেছে, অক্সিলারি কন্ট্যাক্টস গুলো কি এনার্জাইজড আছে না সেগুলো চলছে না, সেগুলো এইগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং দেখতে হবে যে কোনো জায়গায় কোনো মেকানিক্যাল ড্যামেজ হয়েছে নাকি, কোনো জায়গায় কোনো অ্যাবনর্মাল হিটিং হচ্ছে নাকি, কোনো অ্যাবনর্মাল সাউন্ড হচ্ছে নাকি, বা কোনো পোড়া পোড়া গন্ধ আসছে নাকি, এই জাতীয় জিনিসগুলোকে নোট ডাউন করতে হবে। এগুলো অবজারভেশনের মধ্যে পড়ছে। এবং টেস্ট দ্য ইকুইপমেন্ট, অপারেশন অফ দ্য ইকুইপমেন্ট ইনক্লুডিং অল অফ ইটস ফিচার্স। মানে ইকুইপমেন্টের যে অপারেশন সেটাকে টেস্ট করে দেখতে হবে। কি কি দেখবে, যে মেশিনটা ঠিকমতো অপারেট করছে না নাকি, মানে কোনো ফিচার এমন আছে কি যেটা ঠিকমতো অপারেট করছে না, সেটাকে আইডেন্টিফাই করতে হবে।
এবং এই অপারেশনটাকে খুব কেয়ারফুলি অবজার্ভ করতে হবে, মানে এই কাজগুলো খুব সতর্কভাবে করতে হবে, কারণ এই সময়গুলো করবার সময় লাইভ পার্টসের সঙ্গে বা কোনো হিটেড কম্পোনেন্টের সঙ্গে টাচ যেন না হয়, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং খুব সতর্কভাবে অপারেশনগুলোকে মনিটর করতে হবে। এগুলো হচ্ছে স্টেপ 1 এর মধ্যে পড়ছে। তাহলে ইকুইপমেন্টে ফল্ট হলো, প্রথমেই যারা ট্রাবল শুটিং করতে যাবে তারা কিছু প্রিপারেশন বেসিক থাকবে, যেমন হচ্ছে ড্রয়িং, তার যে সার্কিট ডায়াগ্রাম, তার অপারেশন ম্যানুয়াল, তার হিস্ট্রি, ইকুইপমেন্টের হিস্ট্রি ইত্যাদি পড়েছে একদম জিনিসটা, ইকুইপমেন্টটা সম্পর্কে তার তার ডিটেলস জেনে থাকবে। এবং তারপরে এটা যদি হয় যে সেই ইকুইপমেন্টের ফাংশন কি করে করে সেটা জানে, তারপরে সে অবজার্ভ করতে যাবে এবং অবজার্ভ করতে গিয়ে ওই সমস্ত জিনিসগুলোকে আইডেন্টিফাই করবে, কোথাও কোনো তার ছিঁড়ে গেছে নাকি, কোনো পার্ট খুলে গেছে নাকি, কোনো মেকানিক্যাল ড্যামেজ হয়েছে নাকি, কোনো জায়গায় অ্যাবনর্মাল হিটিং হচ্ছে নাকি, কোনো কন্ট্যাক্ট পড়ে গেছে নাকি, কোনো জায়গায় কোনো অ্যাবনর্মাল সাউন্ড হচ্ছে নাকি, এই ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করাটা হচ্ছে কাজ। কোনো স্মেল আসছে নাকি, এগুলোকে আইডেন্টিফাই করা, এগুলো হচ্ছে অবজারভেশন পার্টের মধ্যে পড়ছে। অবজারভেশনের পরে নেক্সট যে কাজটা সেটা হচ্ছে স্টেপ 2, সেটা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম এরিয়া। এখানে প্রবলেম কোন জায়গায় হতে পারে সেটাকে ডিফাইন করতে হবে। তো at this stage you apply logic and reasoning to your observations to determine the problem area of the malfunctioning equipment। মানে এখানে নিজস্ব যে লজিক এবং রিজনিং সেগুলোকে কাজে লাগিয়ে যে জিনিসগুলোকে আইডেন্টিফাই করা হলো, যে জিনিসগুলোকে অবজার্ভ করা হলো প্রথম স্টেপে, সেখান থেকে দেখতে হবে যে কি কি জায়গাটা ম্যালফাংশন করছে, ম্যালফাংশনিং কোন যে ইকুইপমেন্টটা করেছে, মানে যে ইকুইপমেন্টটার ফল্ট হয়েছে তার মধ্যে কোন কোন জায়গায় প্রবলেম হয়েছে, সেটা তো অবজারভেশন করে জানা সম্ভব, সেগুলোকে আইডেন্টিফাই করা সেকেন্ড স্টেজে এটাই কাজ, যে এই জায়গাগুলোতে প্রবলেম হয়েছে। and this is the key to your your observation, the key to use your observation from step 1 to rule out parts of the equipment or circuitry that are operating properly and not contributing to the cause of malfunction। মানে এই স্টেপে সেই পার্টগুলোকে তুমি রুল আউট করে দেবে যে পার্টগুলোতে কোনো প্রবলেম নেই, যে পার্টগুলোতে কোনো প্রবলেম নেই সেই পার্টগুলোকে প্রথমেই রুল আউট করে দিতে হবে। তাহলে সেগুলো নিয়ে আর ভাবার দরকার নেই। যেমন হচ্ছে একটা ধরো সার্কিট ব্রেকার অপারেট করছে, ভ্যাকিউম সার্কিট ব্রেকার। এখন ভ্যাকিউম সার্কিট ব্রেকার হচ্ছে আমাদের একটা সুইচ গিয়ারের কম্পোনেন্ট, ঠিক আছে? ভ্যাকিউম সার্কিট ব্রেকার একটা সুইচ গিয়ারের মধ্যে থাকে, মানে এই সার্কিট ব্রেকার অন অফ করে আমরা কোনো জায়গায় পাওয়ার অন অফ করতে পারি। এর মধ্যে যেটা থাকে বেসিক্যালি তিনটে কন্ট্যাক্টস, তিনটে ফেজের জন্য তিনটে পোলস আছে ধরো, ঠিক আছে? এই ভ্যাকিউম সার্কিট ব্রেকার এগুলো হচ্ছে কিন্তু পাওয়ার, ঠিক আছে? মানে আমি এমনি জাস্ট দেখাচ্ছি সিম্বলিক্যালি, এর মধ্যে অ্যাকচুয়ালি তিনটে হাই ভোল্টেজ যুক্ত লাইন, ঠিক আছে? এই কন্ট্যাক্টগুলো জেনারেলি ক্লোজ থাকা উচিত। এবং এর মধ্যে কি আছে, এই সুইচ গিয়ারের মধ্যে এই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট ছাড়াও আছে হচ্ছে আমাদের সিটি প্যানেল থাকবে, সেই সিটি চেম্বার থাকবে, সিটি চেম্বারে সিটি রাখা থাকে, কারেন্ট ট্রান্সফরমার। সেই কারেন্ট ট্রান্সফরমার থেকে সিগন্যাল যায়, কোথায় যায়? রিলেতে যায়। কারেন্ট ট্রান্সফরমার যেগুলো থাকে সেখান থেকে সিগন্যাল চলে যায় রিলেতে, তার চলে যায় রিলেতে। সেই রিলে আবার কি করে? রিলে আবার কিছু অক্সিলারি কন্ট্যাক্টস থাকে, সেই অক্সিলারি কন্ট্যাক্টস কার জন্য থাকে? এই সার্কিট ব্রেকারকে অপারেট করানোর জন্য কিছু অক্সিলারি কন্ট্যাক্টস থাকে, সেই রিলে থেকে সিগন্যাল চলে যায় ওই অক্সিলারি কন্ট্যাক্টের কাছে, ঠিক আছে? তো এই টোটাল প্রসিডিওরটা ঘটে। এবার ধরো কোনো সার্কিট ব্রেকার বা সুইচ গিয়ার ঠিকমতো ফাংশন করছে না, এবার অবজারভার যে আছে, যে ইকুইপমেন্টের ট্রাবল শুটিং করতে যাবে, সে হয়তো প্রথমে গিয়ে অবজার্ভ করে করে দেখলো যে কোন জায়গায় কিছু অ্যাবনর্মালিটি খুঁজে পাওয়া যাচ্ছে নাকি। সে প্রত্যেক পার্ট বাই পার্ট করে দেখবে। প্রথমে এই যে সার্কিট ব্রেকারের যে মেন স্ট্রাকচারটা, অ্যাকচুয়াল যে সার্কিট ব্রেকার যাকে বলে, সেই সার্কিট ব্রেকারটাকে ট্রলি থেকে বার করে আনবে, দিয়ে দেখবে তার কন্ট্যাক্ট সব ঠিক আছে নাকি, তার ইনসুলেশন রেজিস্ট্যান্স সব ঠিক আছে নাকি। যদি দেখে সব ঠিক আছে তাহলে ওটা নিয়ে আর ভাবার দরকার নেই। এবার থাকলো হচ্ছে সিটি চেম্বার খুলে দেখবে সেখানে কোনো প্রবলেম আছে নাকি, সেখানে কোনো ফ্ল্যাশ ওভার হয়েছে নাকি, সিটির কোনো তার লুজ হয়েছে নাকি। সেখানেও যদি কোনো প্রবলেম না থাকে তাহলে রিলেতে এসে দেখবে, যেখানে রিলে, সেই রিলেতে এসে ঠিকমতো সমস্ত কন্ট্যাক্ট পৌঁছাচ্ছে নাকি সিটি থেকে, সেগুলোকে আইডেন্টিফাই করবে। সেখানেও যদি কোনো প্রবলেম না থাকে তারপরে দেখবে যে এই যে আমাদের যে সার্কিট ব্রেকার তার অক্সিলারি কন্ট্যাক্টস গুলো ঠিকঠাক আছে নাকি। তো পার্ট বাই পার্ট এগুলো আইডেন্টিফাই অবজারভেশনের স্টেজের মধ্যে থাকছে। প্রথম স্টেপ অবজারভেশন, তার মধ্যে এগুলো থাকছে।
এবার যদি দেখা যায় যে কোনো জায়গায় প্রবলেম সহজেই আইডেন্টিফাই করে ফেললো, সাপোজ সিটি চেম্বারেই প্রবলেমটা হয়েছে, সিটিতে ফ্ল্যাশ ওভার হয়েছে, তাহলে যদি সিটিতে ফ্ল্যাশ ওভার হয় তাহলে নিশ্চয়ই আর বাকি এরিয়াগুলো নিয়ে ভাবার দরকার নেই, এই রিলেটাকে নিয়ে ভাবার দরকার নেই, এই অক্সিলারি কন্ট্যাক্টকে নিয়েও ভাবার দরকার নেই, আর আমাদের এই সার্কিট ব্রেকারটাকে নিয়ে ভাবারও দরকার নেই। খালি আমাদের সিটি চেম্বারের মধ্যেই প্রবলেম হয়েছে, আমরা ধরে ফেলেছি, প্রথম স্টেজেই ধরে ফেলেছি অবজারভেশনের মধ্যে, তাহলে বাকি স্টেজগুলোকে আর আর সেগুলো নিয়ে ভেবে লাভ নেই, সেগুলো নিয়ে আর ভেবে লাভ নেই, সেগুলোকে রুল আউট করে দিতে হবে। এখন যা মেইন ফোকাস সেটা ওই যেখানে প্রবলেমটা হয়েছে সেই জায়গাতেই ফোকাসটাকে রাখতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম এরিয়া, সেকেন্ড স্টেজ এটা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম এরিয়া। and you should continue to do this until you are left with only the part, মানে এটা করতেই থাকতে হবে, রুল আউট করতে থাকতেই হবে যে এই জায়গায় প্রবলেম নেই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে করে করে সমস্ত কিছু রুল আউট করে দাও, যে জায়গাগুলোতে কোনো প্রবলেম নেই সেগুলোকে নিয়ে ভাবারও দরকার নেই। and if faulty it could cause the symptoms that the equipment are experiencing. To help you define the problem area you should have a schematic diagram of the circuit. তো এই প্রবলেম এরিয়াটাকে ঠিকঠাক মতো ডিফাইন করবার জন্য ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টের যে স্কিম্যাটিক ডায়াগ্রাম সেটা তোমার কাছে থাকতে হবে, সেটা না থাকলে কিন্তু সহজে আইডেন্টিফাই করতে পারবে না। বিশেষ করে যে কন্ট্রোল সার্কিট সুইচ গিয়ারের মধ্যে, সেই কন্ট্রোল সার্কিট পার্টের ওয়্যারিংটা কিন্তু ডায়াগ্রাম দেখে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাছাড়া সেই ডায়াগ্রাম ছাড়া আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট। And if an observation indicates that a section of that circuit appears to be operating properly, you can then eliminate it from the problem area. তুমি হয়তো স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখে দেখে চেক করলে যে সার্কিটের মধ্যে সমস্ত জায়গায় কন্টিনিউটি ঠিকঠাক আছে নাকি, যেরকম যেরকম কন্টিনিউ থাকা উচিত সেই কন্টিনিউটিটা কন্ট্রোল সার্কিটের যে ডায়াগ্রাম, সেই ডায়াগ্রাম দেখে দেখে অ্যাকচুয়ালি তোমরা ইকুইপমেন্টের মধ্যে চেক করলে, দিয়ে দেখলে যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তাহলে সেই জায়গাটা নিয়ে তোমার আর ভাবার দরকার নেই, সেই জায়গাটা তোমার প্রবলেম এরিয়া থেকে বার হয়ে গেল, সেটাকে নিয়ে আর ভেবে লাভ নেই। তো এলিমিনেট করতে হবে, যে জায়গাগুলোতে প্রবলেম নেই সেগুলোকে এলিমিনেট করতে হবে, এবং যে জায়গাগুলোতে প্রবলেম আছে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এটাই হচ্ছে আমাদের ডিফাইন অফ দ্য প্রবলেম এরিয়া, ডিফাইন দ্য প্রবলেম এরিয়া। আমি প্রবলেম এরিয়াটাকে ডিফাইন করে দিলাম। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ 3, এখানে আইডেন্টিফাই দ্য পসিবল কজেস। প্রবলেম এরিয়া তো ডিফাইন করলাম যে কোথায় প্রবলেমটা হয়েছে, এবার তারপরে হচ্ছে যে সেই প্রবলেমের জন্য কি কি পসিবল রিজনস কি কি থাকতে পারে। যখন আমি প্রবলেম এরিয়াটাকে ফার্স্টলি আইডেন্টিফাই করে ফেললাম, তারপরে দেখতে হবে যে তার ম্যাল ফাংশনিং করবার জন্য কি কি কারণ থাকতে পারে। তো সেই কারণগুলোকে লিস্ট করতে হবে। ইট ইজ নেসেসারি টু লিস্ট অর রাইট ডাউন এভরি ফল্ট হুইচ কুড কজ দ্য প্রবলেম, নো ম্যাটার হাউ রিমোট দ্য পসিবিলিটি অফ অকারিং ইট। মানে কোনো কারণে কি কি কারণে ফল্টটা প্রবলেমটা হতে পারে। হয়তো আমি আইডেন্টিফাই করলাম যে কোনো একটা জিনিস ঠিকমতো ফাংশন করছে না, আমি প্রবলেম এরিয়াটাকে আইডেন্টিফাই করে ফেলেছি। ধরো আমি প্রবলেম এরিয়াটা আইডেন্টিফাই করে ফেলেছি, মানে ধরো আমি এই সার্কিট ব্রেকারের যে সুইচ গিয়ারের যে চেম্বার, সেখানে আমি বললাম যে সিটি চেম্বারে প্রবলেমটা হয়েছে, এই সিটি চেম্বারে প্রবলেমটা হয়েছে আমি আইডেন্টিফাই করে ফেলেছি, এই জায়গাতে আমার প্রবলেম হয়েছে। তো সিটি চেম্বারে তো প্রবলেম হয়েছে, তো সিটি চেম্বারে যে প্রবলেমটা হয়েছে তার কি কি কারণ থাকতে পারে, এবার সেইটাকে লিস্ট ডাউন করো, এক এক করে সমস্ত কারণগুলোকে লিস্ট আউট করতে হবে, এবং সেখানে কিন্তু সমস্ত কারণগুলোকেই লিখতে হবে। যে কোনো কারণ খুব রেয়ার ঘটে বলে আমি লিখবো না, সম্ভাবনা খুবই কম বলে আমি সেটাকে কনসিডার করবো না, এটা যেন না হয়। সমস্ত পসিবিলিটি গুলোকে সেখানে নিতে হবে, যত যত তোমার জানা আছে সমস্ত পসিবিলিটি গুলোকে নিতে হবে, যে সিটি চেম্বারে এই এই সমস্যা হতে পারে, সমস্ত কিছুকে লিস্ট ডাউন করো। and use your initial observations to help you to do this. প্রথমে যখন অবজারভেশন করেছিলে তখন তো কিছু কিছু ক্লু তো পাওয়া গেছে, যেমন সিটি চেম্বারে যদি ফল্ট হয়ে থাকে তাহলে হয়তো দেখতে পাবে যে সিটি চেম্বারের ওখানে একটা কালো রঙের একটা হয়ে গেছে, দাগ পড়ে গেছে, সিটি চেম্বারের যে কভারের ওখানে হয়তো কালো রঙের দাগ পড়ে গেছে, বা সিটি যেগুলো আছে সেই সিটির উপরে কালো কালো দাগ পড়ে গেছে, কিছু না কিছু তো একটা আইডেন্টিফাই করবে। তো সেই ব্যাপারগুলোকে প্রথম স্টেজ, এটা তোমার অবজারভেশন স্টেজ ছিল, সেই সময় তুমি এগুলো পেয়েছো, সেই অবজারভেশন স্টেজে প্রাপ্ত যে ইনফরমেশন সেগুলো তোমাকে এক্ষেত্রে হেল্প করবে যে কারণগুলোকে লিখতে, যে এই এই কারণে হতে পারে। তো প্রথম স্টেজের অবজারভেশনের যে ইনফরমেশন গুলো পাওয়া গেছিল সেগুলোর সাহায্য নিয়ে এখন
কারণগুলোকে লিখতে হবে যে এই এই কারণে সমস্যা ঘটে থাকতে পারে। and during the next step you will eliminate those which are not likely to happen. এর পরবর্তী যে স্টেপ থাকবে তখন ওই কারণগুলো যেগুলো ঘটার সম্ভাবনা খুবই কম সেগুলোকে এলিমিনেট করা যেতে পারে। তো স্টেপ 4 বলছে ডিটারমাইন দ্য মোস্ট প্রবাবল কজ। স্টেপ 4 এর মধ্যে যেটা হচ্ছে যে এতগুলো কারণ তো আমরা দেখলাম, স্টেপ 3 তে কারণগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। স্টেপ 4 যেটা, স্টেপ 4 এ হচ্ছে ডিটারমাইন দ্য মোস্ট প্রবাবল কজ। তো এতগুলো যে কারণ তার মধ্যে সবথেকে মেন কারণ কি হতে পারে সেগুলোর প্রায়োরিটি অনুযায়ী সেগুলোকে লিস্ট করতে হবে যে এই কারণে সবথেকে বেশি হতে পারে। সবথেকে বেশি সিটির ফেলিওর হতে পারে হয়তো আমার সিটির যে রেজিন যে ছিল, রেজিন কাস্ট যে সিটি, তো সেই ইনসুলেশনটা পাংচার হয়ে গেছে, মানে সিটির যে ইনসুলেশন সেই ইনসুলেশনে হয়তো ময়েশ্চার অ্যাবজর্ব করে নিয়েছে এবং ময়েশ্চার অ্যাবজর্ব করে তার বিডিবি কমে গেছে, ব্রেকডাউন ভোল্টেজ কমে গেছে এবং সেটা সেই কারণে ইলেকট্রিক্যাল ফ্ল্যাশ ওভারের সম্মুখীন হয়েছে। এটা একটা কারণ হতে পারে, এটা হয়তো মেজর রিজন, আমি এটাকে 1 নম্বরে রাখবো। এরকম করে করে আরো হতে পারে প্রবাবিলিটি। আরো কিছু প্রবাবিলিটি তো হতে পারে, যেমন হয়তো সিটির যে তারগুলো আছে সেকেন্ডারিতে, সিটির সেকেন্ডারিতে এরকম কিছু কিছু তার থাকে। হ্যাঁ, সিটির সেকেন্ডারিতে যদি তোমরা দেখো, সিটিটা অ্যাকচুয়ালি এরকম টাইপের দেখতে একটা জিনিস হয়। ধরো এরকম টাইপের হয়তো ধরো একটা সিটি আছে, সিটির মধ্যে আমাদের এখানে ধরো এখানে আমাদের একটা বাসবার এসে কানেক্টেড হয়েছে এখানে, আর এখানে ধরো আরেকটা বাসবার এসে কানেক্টেড হয়েছে। বাসবার তো এরকম কানেক্টেড থাকলো, আর সিটির যে এই জায়গাগুলো এই দিকগুলোতে আমার কিছু কন্ট্যাক্ট থাকে, এইখান থেকে সেকেন্ডারি কন্ট্যাক্টস গুলো বেরিয়ে আসে এরকম। এবার হয়তো এটাও একটা কারণ হতে পারে, হয়তো সিটির সেকেন্ডারি থেকে যে তারগুলো বেরোয়, এখান থেকে তার যেগুলো বেরোয় সেই তারগুলো আমাদের কোথায় যায়, সিটির সেকেন্ডারি থেকে তার বেরিয়ে হয়তো আমাদের রিলে চেম্বারের মধ্যে গেছে। এখন হতে তো পারে এই সিটির সেকেন্ডারিতে যে তারগুলো লাগানো ছিল সেই তারগুলো লুজ হয়ে গেছে, মানে সিটির সেকেন্ডারি অ্যাজ ইফ ওপেনের মতো হয়ে গেছে, এরকম হতে পারে, এটাও একটা কারণ। তার জন্য আমাদের সুইচ গিয়ার ম্যাল ফাংশন করতে পারে। তো এরকম করে করে সমস্ত কারণগুলোকে, প্রথমত হয়তো সিটির এই ইনসুলেশন সেগুলো ড্যামেজ হয়ে এখানে হয়তো ট্র্যাকিং হয়ে গেছে, সিটির উপরে হয়তো এরকম ট্র্যাক ফরমেশন হয়ে গেছে, আমি ট্র্যাকিং ব্যাপারটা আগে বলেছি, হয়তো এরকম ট্র্যাক ফরমেশন হয়ে গেছে, মানে সিটির ইনসুলেশন খারাপ হয়ে গেছে, এটা কারণ হতে পারে। হয়তো সিটির সেকেন্ডারিতে তারগুলো লুজ হয়ে গেছে, এটা একটা কারণ হতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের কারণ আমাদের সিটির মধ্যে আসতে পারে, বা যে কোনো জায়গায় যে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্টে, আমি সিটি অ্যাজ এ এক্সাম্পল এখানে নিচ্ছি, এরকম যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে বিভিন্ন রকমের প্রবলেম আসতে পারে। তো সেইগুলোর মধ্যে প্রায়োরিটি অনুযায়ী কোনটা বেশি হতে পারে, কোনটা ঘটার সম্ভাবনা সব থেকে বেশি, কোনটা ঘটার সম্ভাবনা সবচেয়ে কম, সেগুলো আফটার এক্সপেরিয়েন্স সেগুলো চলে আসবে আস্তে আস্তে, এবং সেগুলো সেই আইডিয়া থেকে প্রায়োরিটি অনুযায়ী সেগুলোকে সাজিয়ে ফেলতে হবে, সেগুলোকে প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে ফেলতে হবে। এবং সেখানে কিছু থাম্ব রুল আছে, এই সাজিয়ে ফেলার কিছু থাম্ব রুল আছে। যে প্রথমে দেখতে হবে যে ফার্স্ট লুক ফর কম্পোনেন্টস হুইচ বার্নড আউট or have a tendency to wear out, that is mechanical switch, fuse, relay contact, light bulbs, মানে যে সমস্ত জিনিসগুলো সব থেকে বেশি টেন্ডেন্সি থাকে সেগুলো খারাপ হওয়ার, যেমন হচ্ছে মেকানিক্যাল সুইচ। এই সুইচ গিয়ারের মধ্যে অনেক রকম মেকানিক্যাল সুইচ থাকে। মেকানিক্যাল সুইচ জিনিসটা হচ্ছে যে মেকানিক্যালি হয়তো যখন ডোরটা ক্লোজ হচ্ছে তখন একটা সুইচকে গিয়ে সেটা ক্লোজ করছে। হয়তো আমরা সার্কিট ব্রেকারের যে চেম্বার, সার্কিট ব্রেকারের দরজা থাকে একটা সামনে, সেই দরজাটাকে আমি যখন ক্লোজ করি তখন ওখানে একটা মেকানিক্যাল সুইচ সেটা ক্লোজ হয়। সার্কিট বন্ধ থাকা মানে হয়তো সার্কিট ব্রেকার যেটা আছে তার হয়তো যদি ডোরটা ওপেন থাকে, মানে যেখানে ট্রলিটা আছে ব্রেকারের, সেই ট্রলির সামনে যে দরজাটা সেটা যদি খোলা থাকে, আইডিয়ালি কি হওয়া উচিত, দরজা খোলা থাকা অবস্থায় তো ব্রেকার ক্লোজ হওয়া উচিত নয়। তাহলে এরকম যখনই দরজা ক্লোজ হবে একটা মেকানিক্যাল সুইচকে সেটা ক্লোজ করবে এবং সেই কন্ট্যাক্ট সার্কিট ব্রেকারের ক্লোজিং সার্কিটে ব্যবহার করা হবে, মানে ডোর ক্লোজ না হলে সার্কিট ব্রেকার ক্লোজ হবে। এরকম কিছু মেকানিক্যাল সুইচ থাকে। আরো থাকে হয়তো মেকানিক্যাল সুইচ যখন এই সার্কিট ব্রেকারের যে স্প্রিং চার্জিং মেকানিজম,
যেটার মাধ্যমে সার্কিট ব্রেকার অন আর অফ হয়। তো যখন কোনো ট্রিপ সিগন্যাল আসে, ট্রিপ সিগন্যাল আসবার সময় সেই সিগন্যালটা সার্কিট ব্রেকারের অক্সিলারি কন্ট্যাক্টের কাছে তো পৌঁছে যায়। এবার অক্সিলারি কন্ট্যাক্টে পৌঁছালে সেটা কোনো কন্ট্যাক্টকে অপারেট করে, সেটা কন্ট্যাক্ট যেটাকে অপারেট করে সেইটার সঙ্গে আবার একটা মেকানিক্যাল সুইচ যুক্ত থাকে। সেই মেকানিক্যাল সুইচটাই কিন্তু সার্কিট ব্রেকারের স্প্রিং চার্জিং মেকানিজমকে অপারেট করায়। মানে সার্কিট ব্রেকারটা যদি ক্লোজ থেকে থাকে, তাকে ট্রিপ করানোর জন্য কিন্তু একটা মেকানিক্যাল সুইচই রেসপন্সিবল। তাহলে এইরকম যে মেকানিক্যাল সুইচ যেগুলো আছে সেগুলো খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি থাকে। ওই মেকানিক্যাল সুইচগুলো অথবা সার্কিট ব্রেকারের অপারেশনের জন্য যে রিলে থাকে, সেই রিলের মধ্যে কন্ট্যাক্ট থাকে, রিলের মধ্যে কন্ট্যাক্টার্স থাকে। আমি রিলের ব্যাপারটা সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনে বলেছি। এরকম যে রিলে, রিলে কয়েল, সেই রিলে কয়েলের সঙ্গে সংলগ্ন কিছু কন্ট্যাক্টস আছে। যখনই রিলে কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই কন্ট্যাক্টগুলো কিন্তু ক্লোজ হবে। কিছু কিছু কন্ট্যাক্ট থাকে নর্মালি ক্লোজ, কিছু কিছু কন্ট্যাক্ট থাকে নর্মালি ওপেন। যখন রিলের মধ্যে কারেন্ট ফ্লো করে, যেগুলো নর্মালি ওপেন সেগুলো ক্লোজ হয়ে যায়, আর যে কন্ট্যাক্টগুলো নর্মালি ক্লোজ সেগুলো ওপেন হয়ে যায়। তার মানে এই রিলে কয়েলটা, সেটার মধ্যে কারেন্ট ফ্লো করলেই ব্যাপারগুলো ঘটে। এখন এইটাও খারাপ হতে পারে, এই কয়েলটাও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তার সঙ্গে হচ্ছে এই কন্ট্যাক্টস, মানে যে সুইচ, তার থেকেও বেশি সম্ভাবনা কোনগুলো আছে, এই যে কন্ট্যাক্টস গুলো আছে, এই রিলের যে কন্ট্যাক্টস, যেগুলো ক্রমাগত অন আর অফ হয়, ক্রমাগত অন অফ হতে হতে কি হয়, তার মধ্যে একটা ওয়্যার অ্যান্ড টিয়ার আসতেই পারে, এবং সেগুলো কন্ট্যাক্টগুলো ঠিক মতো কাজ না করতেই পারে। তাহলে সব থেকে প্রথমত যে কাজটা করতে হবে, এরকম যত মেকানিক্যাল সুইচ আছে যেগুলো এরকম মেকানিক্যালি অন অফ হচ্ছে, সেই জাতীয় সুইচ জায়গাগুলোকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে যেখানে যেখানে ফিউজ আছে, এই যে কন্ট্রোল সার্কিট, সেখানে যে সমস্ত জায়গাতে ফিউজ আছে আইডেন্টিফাই করে দেখতে হবে যে ফিউজগুলো ঠিকঠাক ইনট্যাক্ট কন্ডিশনে আছে না সেগুলো কোনো কারণে ব্লো করে গেছে, সেটা আইডেন্টিফাই করতে হবে। রিলের কন্ট্যাক্টগুলো ঠিকমতো কাজ করছে কিনা দেখতে হবে, যেটা বললাম। অ্যান্ড লাইট বাল্বস, যেগুলো হচ্ছে কেটে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে, হিট হয়তো, সেই কারণে লাইট বাল্ব যদি কোথাও থাকে সেগুলোও কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই জায়গাগুলোকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে, প্রথমেই এগুলোকে খুঁজতে হবে যে এগুলো কিছু হয়েছে নাকি, বা সেগুলো পুড়ে গেছে নাকি, সেগুলোকে প্রথমে আইডেন্টিফাই করলে। নেক্সট যেগুলো খারাপ হওয়ার চান্স থাকে সেগুলো হচ্ছে কয়েল, মোটর, ট্রান্সফরমার অ্যান্ড আদার ডিভাইসেস উইথ ওয়াইন্ডিংস। যেখানে যেখানে ওয়াইন্ডিংস আছে, মানে তার আছে, যেমন ধরো কয়েল, এই রিলে কয়েলের মধ্যে তার আছে, এটা খারাপ হতে পারে। মোটরের ওয়াইন্ডিং আছে, সার্কিট ব্রেকারের মধ্যেও মোটর থাকে। এমনিতে মোটর তো আছেই, মোটর তো সেটা আমাদের এমনি পারপাসে ইউজ হয়, সেটা ঠিক আছে, কিন্তু সার্কিট ব্রেকার যেটা আমাদের সুইচ গিয়ার, সেখানেও স্প্রিংটাকে চার্জ করবার জন্য একটা মোটর থাকে। এমন হতেই পারে মোটরটা হয়তো ওয়াইন্ডিং খারাপ হয়ে গেছে, মোটরটা পুড়ে গেছে, হতে পারে। আবার হচ্ছে ট্রান্সফরমার, ট্রান্সফরমারের মধ্যে ওয়াইন্ডিংস থাকে, তো যেখানে যেখানে ট্রান্সফরমার আছে সেখানেও একটা ফেলিওরের চান্স থাকে, এগুলোকেও দেখতে হবে। তারপরে কোনগুলোকে দেখবে, তারপরে হচ্ছে দিস জেনারেলি, মানে আচ্ছা এটা হচ্ছে কেন দেখবে, প্রথমে হচ্ছে এই যে কন্ট্যাক্টস গুলোকে দেখলে, তারপরে হচ্ছে এই কয়েলস গুলোকে দেখবে যেখানে ওয়াইন্ডিংস আছে। এগুলো কেন দেখবে, কারণ হচ্ছে যখনই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হয় সেখানে তো একটা হিট হয়, এবং হিট তৈরি হলেই সেখানে একটা সম্ভাবনা থাকে যে সেটা হিটের কারণে ড্যামেজ হয়ে গেছে এবং সেটা ম্যাল ফাংশন করতে পারে। সেই কারণে এটাকে দেখতে হবে। এবং তারপরে দেখতে হবে কানেকশনস, কানেকশনস ঠিকঠাক আছে নাকি, সেটা হচ্ছে তারপরে দেখার কাজ। এবং দেখতে হবে বিশেষ করে যেখানে স্ক্রু এবং বোল্ট এই জাতীয় কিছু আছে, যেখানে স্ক্রু এবং বোল্টের সাহায্যে কানেকশনস করা হয়েছে, বিশেষ করে যেরকম হচ্ছে এইরকম, যদি সিটির সেকেন্ডারি তোমরা দেখো বা কন্ট্রোল প্যানেল যদি দেখো, কন্ট্রোল প্যানেলের মধ্যে যে টার্মিনাল বক্স, সেই টার্মিনাল বক্সের মধ্যে যদি দেখা যায়, সেখানে এরকম অনেকগুলো তার এসে যুক্ত হয় এবং সেই তারগুলো কন্ট্যাক্ট ফর্ম করে। তো সেই তারগুলো যদি কোনো কারণবশত লুজ থাকে, সেই তার ফলে কিন্তু সমস্ত সুইচ গিয়ারটাই ম্যাল ফাংশন করবে। তো এই জিনিসগুলোকে দেখতে হবে যে যে সমস্ত জায়গায় এরকম স্ক্রু এবং বোল্টের সাহায্যে এরকম কানেকশন করা আছে, সেই কানেকশনগুলো লুজ হয়ে গেছে নাকি, বা সেগুলো কোনো কারণে ফল্টি কানেকশন হয়েছে নাকি, এগুলোকেও দেখতে হবে। কিন্তু ওগুলো পরে, প্রথম কাজ হচ্ছে কোথাও কোনো কিছু পুড়ে গেছে নাকি, যেমন হচ্ছে কোনো মেকানিক্যাল সুইচ খারাপ হয়েছে নাকি, কোনো রিলের কন্ট্যাক্ট খারাপ হয়েছে নাকি, এগুলো প্রথমে দেখো। তারপরে হচ্ছে যে সমস্ত জায়গার মধ্যে কয়েল আছে, যেমন হচ্ছে রিলের কয়েল আছে, রিলের কয়েলটাকে দেখো। ট্রান্সফরমার যদি থাকে ট্রান্সফরমার দেখো, মোটর যদি থাকে মোটরের ওয়াইন্ডিং দেখো। এগুলো হচ্ছে তারপরের কাজ। এবং তারপরের কাজ হচ্ছে যে সমস্ত জায়গাগুলোতে এরকম কানেকশনস আছে, কানেকশনস গুলো দেখাটা তারপরের প্রায়োরিটি। তো এরকম ভাবে প্রায়োরিটি করে করে আইডেন্টিফাই করতে হবে যে মোস্ট পসিবল বা প্রবাবল রিজন কোনটা হতে পারে।
ঠিক আছে? তো এইভাবে আমাদের স্টেপগুলোকে ওয়ান বাই ওয়ান এগুলোকে করে ফেলতে হবে, এবং তারপরে মানে এই যে সমস্ত কাজগুলো করে ফেললে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, তো এটা করলেই লাস্টে হচ্ছে টেস্টিং করতে হবে, এবং তারপরে টেস্ট করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি সেই জিনিসটা ফেলিওর হয়েছে নাকি, মানে যেগুলোকে আমরা মোস্ট প্রবাবল বলে দেখলাম সেটাকে অ্যাকচুয়ালি টেস্ট করে দেখতে হবে। যদি ধরো আমরা খুঁজে পাই যে হয়তো কোনো একটা অক্সিলারি কন্ট্যাক্ট খারাপ হয়েছে, এই যে রিলের অক্সিলারি কন্ট্যাক্ট খারাপ হয়ে গেছে, সেটাকে আমরা টেস্ট করে দেখবো সত্যিই খারাপ হয়েছে নাকি। যদি দেখি সত্যিই খারাপ হয়েছে তাহলে এটাকে রিপেয়ার করতে হবে। ট্রাবল শুটিং এর জন্য এটা তো করতেই হবে, রিপেয়ার না করলে আবার নতুন করে চালাবো কি করে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়, স্টেপ বাই স্টেপ এই প্রসেস ফলো করে ট্রাবল শুটিং এর কাজ করতে হবে। ঠিক আছে? এবারে আমরা দেখবো যে বিভিন্ন রকমের ফল্টস তো হতে পারে, কোন ইকুইপমেন্টের ক্ষেত্রে কি ধরনের ফল্টস হতে পারে সেগুলোকে আমরা ইন জেনারেল ওয়েতে আইডেন্টিফাই করছি। মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ম্যাগনেটিক এই 3 প্রকারের ফল্ট মূলত হয় ট্রান্সফরমারে এবং রোটেটিং ইকুইপমেন্ট যেমন হচ্ছে মোটরস। তার মধ্যে এই মূলত 3 ধরনের ফল্ট: ইলেকট্রিক্যাল ফল্ট, মেকানিক্যাল ফল্ট আর ম্যাগনেটিক সার্কিটের ফল্ট। তো এগুলো কি আমরা একটু জেনারেলি আইডিয়াটা নিয়ে নেব। মেকানিক্যাল ফল্টস ট্রান্সফরমারের মধ্যে কি কি হতে পারে? যেমন হচ্ছে ক্র্যাকস ডেভেলপড ইন দ্য বুশিংস। ট্রান্সফরমারের যে বুশিং আছে সেই বুশিং এর মধ্যে ক্র্যাক হয়ে গেছে, এটা কি ধরনের ফল্ট? ক্র্যাক হয়ে গেছে মানে ভেঙে গেছে, কেটে গেছে, এগুলো হচ্ছে মেকানিক্যাল ড্যামেজের জন্য হয়েছে, তাহলে এটা হচ্ছে এক ধরনের মেকানিক্যাল ফল্ট। নেক্সট হচ্ছে কি গ্যাসকেট অর সিলিং ড্যামেজ। এই ট্রান্সফরমার যে যখন এটাকে যে সমস্ত জায়গায় ট্যাঙ্ক আছে, ট্রান্সফরমারের তো ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের তো সমস্তটাই তো একটা একটা সিঙ্গেল মোল্ডে তো তৈরি হয়নি, বিভিন্ন জায়গা দিয়ে তৈরি হয়েছে। একটা ওয়াল, সাইড ওয়াল আছে, তলার একটা জিনিস আছে, উপরের টপ কভার আছে, সমস্ত হচ্ছে পার্ট বাই পার্ট ওগুলোকে তো অ্যাসেম্বল করেছে। এবার হচ্ছে কি যে সমস্ত জায়গা ধরো টপ কভারে ট্রান্সফরমার মেইন ট্যাঙ্ক, তার সঙ্গে টপ কভার, সেখানে একটা কি আছে গ্যাসকেট থাকে। এই গ্যাসকেট হচ্ছে এমন একটা জিনিস যেটা থাকার ফলে ওখান থেকে তেলটা বেরিয়ে আসতে পারে না। এবার যদি আমরা দেখি গ্যাসকেট ড্যামেজ হয়ে গেছে, গ্যাসকেট ইন এ ট্রান্সফরমার, এটা আমরা একটু দেখে নিই কিরকম জিনিস। গ্যাসকেট ইন দেখো ট্রান্সফরমারের গ্যাসকেট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইরকম টাইপের একটা জিনিস। ঠিক আছে, ট্রান্সফরমারের গ্যাসকেট এগুলো হচ্ছে আমাদের বুশিং, এটা হচ্ছে ওয়াসার, গ্যাসকেট ওয়াসার, এরকম টাইপের দেখতে আমাদের ওয়াসার হয়, এগুলোকে বলা হচ্ছে গ্যাসকেট ওয়াসার। ঠিক আছে, এরকম টাইপেরও গ্যাসকেট থাকে, এগুলো ট্রান্সফরমারের মধ্যে থাকে। তো এরকম টাইপের যে গ্যাসকেটস গুলো, এই গ্যাসকেট গুলো থাকছে মূলত এই কারণেই যাতে ট্রান্সফরমারের ভেতরকার যে অয়েল সেটা বাইরে না বেরিয়ে আসতে পারে। ট্রান্সফরমারের ভেতরের যে অয়েল সেটা যেন বাইরের এক্সটার্নাল এয়ারের সংস্পর্শে না আসতে পারে। যদি আসতো তাহলে ট্রান্সফরমার অয়েলের মধ্যে ময়েশ্চার ঢুকতো এবং ট্রান্সফরমার অয়েলের কোয়ালিটি খারাপ হতো, তার ব্রেকডাউন ভোল্টেজ কমে যেত, তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ কমে যেত। সুতরাং এইগুলো যাতে না হয় তার জন্য গ্যাসকেট থাকে। এখন গ্যাসকেট যদি ড্যামেজ হয়ে যায় সেটা কি কারণে হতে পারে? মেকানিক্যাল ফল্টের জন্যই হতে পারে, মেকানিক্যালি কোনো কারণবশত প্রেসার পড়েছে তার জন্য গ্যাসকেট ড্যামেজ হয়ে গেছে। তো এটা একটা মেকানিক্যাল ফল্ট। মেকানিক্যাল ফল্টের ফলে ট্রান্সফরমারের ভেতরকার তেল বাইরে চুইয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, গ্যাসকেট ড্যামেজ হওয়াটা এই কারণে একটা ফল্টের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে ট্যাপ চেঞ্জিং মেকানিজম ড্যামেজড। ট্রান্সফরমারের মধ্যে যাতে ট্রান্সফরমারটা সবসময় একটা রেটেড ভোল্টেজ দিতে পারে, একটা নির্দিষ্ট ভোল্টেজ যেন দিতে পারে, আমাদের ইনপুটে অনেক সময় ভোল্টেজ ফ্লাকচুয়েট করে। ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিংস, তার দুটো ওয়াইন্ডিং, তো একটা দুটো দিক, ইনপুট মানে আউটপুট দুটো দিক আমরা যদি বলি, দুটো দিক আছে। এবার হচ্ছে একটা হাই ভোল্টেজ সাইড, এদিকটা ধরো এইচভি সাইড, আর এদিকটা ধরো আমাদের এলভি সাইড। এখন যেটা হয়, এখানে ধরো আমাদের থ্রি ফেজ সাপ্লাই এসছে, এখানে ধরো আমাদের থ্রি ফেজ সাপ্লাই এসছে। এখন যেটা থ্রি ফেজ সাপ্লাই এখানে আসছে সেখান থেকে আমাদের সেকেন্ডারিতে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, তার সাপেক্ষে সেকেন্ডারিতে একটা ভোল্টেজ আমাদের তৈরি হচ্ছে। এখন অনেক সময় এরকম হয় যে আমাদের রেটেড ভোল্টেজ যেটা ট্রান্সফরমারে আসা উচিত সেটা হয়তো এসে পৌঁছাচ্ছে না। হয়তো এই ট্রান্সফরমারটা একটা 33 কেভি ডিভাইডেড বাই
11 কেভি, 33/11 কেভির একটা ট্রান্সফরমার। তাহলে আমাদের এই ট্রান্সফরমারে কি হওয়া উচিত, যদি আমাদের এখানে 33 কেভি ভোল্টেজ এদিকে আসে এইচভি সাইডে, 11 কেভি সাইডে আমাদের 11 কেভি ভোল্টেজ পাওয়া উচিত। কিন্তু এমন তো হতে পারে যে আমাদের 33 কেভি এসে পৌঁছালো না, হয়তো লাইনে কোথাও কোনো ভোল্টেজের ড্রপ হয়ে গেছে, বা যে ইএইচভি সাবস্টেশন থেকে ভোল্টেজটা আসছে, যেটা আমাদের ট্রান্সমিশন সাবস্টেশন থেকে যেটা ভোল্টেজটা আসছে 33 কেভি, সেটা আসছে না, হয়তো কম আসছে, হয়তো 32 কেভি আসছে, কি ধরো 30 কেভি আসছে, হতেই পারে। এবার সেই পরিস্থিতিতে যদি আমরা চাই যে আমাদের এই লাইনগুলোতে, ট্রান্সফরমার থেকে যে লাইনগুলো বেরোচ্ছে সেই লাইনে আমরা 11 কেভি মেনটেন করবো, তারও উপায় আছে। মানে এখানে যদি 33 নাও পৌঁছায়, হয়তো 29 পৌঁছালো, তখনও আমাদের সুযোগ আছে যে আমরা চাইলে এখানে 11 কেভি বজায় রাখতে পারি। আমাদের আউটপুটের যে ভোল্টেজ সেটাকে আমরা ফিক্সড রাখতে পারি, আমরা আমাদের কনজিউমারকে ডিস্টার্ব করবো না, সেটা আমরা করতে পারি। সেটা করার জন্য কি থাকে, এই যে ট্রান্সফরমার স্টার এইচভি সাইডে ট্যাপ চেঞ্জার বলে একটা যন্ত্র থাকে, সেই ট্যাপ চেঞ্জারের মাধ্যমে ট্যাপ পজিশন চেঞ্জ করা যায়। সেই ট্যাপ পজিশন চেঞ্জ করে করে আমরা চাইলে আমাদের যে রেটেড ভোল্টেজ তার থেকে কম ভোল্টেজেও আমরা সেকেন্ডারিতে রেটেড ভোল্টেজ তৈরি করতে পারি। আবার যদি আমাদের 33 কেভির জায়গায় বেশি ভোল্টেজ চলে আসে, ধরো 34 কেভি চলে এলো, সেই পরিস্থিতিতেও যদি আমরা চাই আমাদের ট্যাপ পজিশন চেঞ্জ করে আমরা কিন্তু এইদিকে 11 কেভিকে বজায় রাখতে পারি। তো এটা কেবলমাত্র 33/11 কেভি ট্রান্সফরমারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তা নয়, যে কোনো ট্রান্সফরমারেই এরকম ট্যাপ চেঞ্জিং এর ফেসিলিটি রাখা যেতে পারে প্রয়োজন অনুযায়ী। তাহলে এই ট্যাপ চেঞ্জিং যে মেকানিজম, এটা হচ্ছে একটা মেকানিক্যাল প্রসেস। এই মেকানিক্যাল প্রসেসটায় একটা মানে একটা স্টিয়ারিং এর মতো, গাড়ির যেরকম স্টিয়ারিং সেরকম একটা যন্ত্র থাকে, মানে বিশেষ করে যেগুলো অফলোড ট্যাপ চেঞ্জার, অনলোড নয়, অফলোড যে ট্যাপ চেঞ্জার, তাদের ক্ষেত্রে গাড়ির স্টিয়ারিং ঘোরানোর মতো একটা একটা জায়গা থাকে, ঠিক আছে? সেই গাড়ির যেরকম ড্রাইভার যেরকম স্টিয়ারিংটাকে ঘোরায়, সেরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপ পজিশনকে চেঞ্জ করতে হয়। তো এর জন্য একটা মেকানিক্যাল প্রসেস, এটা একটা মেকানিক্যাল প্রসেস, ঠিক আছে? তো সেই আমরা একটু দেখবো যদি পাওয়া যায় অফলোড ট্যাপ চেঞ্জার। এই দেখো, এই একটা ট্রান্সফরমারের গায়ে আমরা দেখতে পাচ্ছি এটা কি লিখেছে, এটা হচ্ছে হ্যান্ড হুইল প্রোভাইডেড ফর অফলোড ট্যাপ চেঞ্জিং। মানে এই যে হুইলটা চাকার মতো দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এই চাকার মতো জায়গাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপ পজিশন চেঞ্জ করা হয়, ঠিক আছে? একদিকে ঘোরালে বাড়ে, একদিকে ঘোরালে কমে। তো এই যে প্রসিডিওরটা, এটা তো মেকানিক্যাল প্রসেস। এখন এটা যদি ভেঙে যায় তাহলে কি হবে? এটা একটা মেকানিক্যাল ফল্ট। ট্যাপ চেঞ্জিং মেকানিজম যদি ড্যামেজ হয়ে যায় কোনো কারণে, ঘোরাতে গিয়ে অসাবধানতা বশত যে জানে না ঠিক মতো কাজ করতে গেছে, অথচ সে হয়তো ভেঙে ফেলেছে, তাহলে এটা একটা মেকানিক্যাল একটা ফল্ট তৈরি করবে। তারপরে হচ্ছে কি, স্ট্যাম্পিংস অফ দ্য কোর লুজেন্ড, হামিং সাউন্ড প্রডিউসড। মানে ট্রান্সফরমারের যে কোর হয় সেটা তো একটা সিঙ্গেল মোল্ডে তৈরি হয় না, অনেকগুলো স্ট্যাম্পিং থাকে। কোর কি করে তৈরি হয়? অনেকগুলো থিন শীট গুলোকে একত্রিত করে একটা ট্রান্সফরমারের কোর তৈরি করা হয়, অনেকগুলো পাতলা পাতলা শীটকে একত্রিত করে তৈরি করা হয়। এবার এই যে শীটগুলোকে এক জায়গায় করে রাখা হয়, তো সেখানে যদি কোনো কারণবশত যে স্ট্যাম্পিং যেগুলো আছে কোরগুলোকে, যেগুলো ধরে রেখেছে, সেটা যদি কোনো কারণবশত লুজ হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে একটা হামিং সাউন্ড শুনতে পাওয়া যাবে। তাহলে এই লুজ হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা একটা মেকানিক্যাল ফল্ট। মেকানিক্যাল ফল্ট ট্রান্সফরমারের মধ্যে ঘটতে পারে। নেক্সট হচ্ছে কি, ইলেকট্রিক্যাল ফল্টস গুলোতে আমরা দেখবো। ট্রান্সফরমারের মধ্যে ইলেকট্রিক্যাল ফল্ট হিসেবে ঘটতে পারে ইনসুলেটিং সেপারেটর পাংচার। ট্রান্সফরমারের মধ্যে যে ইনসুলেশনস গুলো থাকে, যে জায়গাগুলো সেপারেট করে রাখছে, ইনসুলেটিং যে সেপারেটর। বলো স্যার, বলছি ওই আগেটা যেখানে ছিল ক্র্যাক বুশিং সে ক্র্যাকের কথাটা, হ্যাঁ, তো ওই স্যার বুশিং এর ক্র্যাক থাকলে ওইখান থেকে কি ফায়ার লাগতে পারে? বুশিং এর ক্র্যাক যদি থাকলে, মানে ক্র্যাক থেকে ওইটা বাস্ট করে আগুন লাগতে পারে কি? ক্র্যাকটা বাস্ট করলে ওখানে তোমার ফায়ারিং হওয়ার মানে একটা চান্স থাকে আর কি, ফায়ারিং হওয়ার চান্স থাকে। কারণ কি বলো দেখি, কারণ হচ্ছে ওখানে তোমার যে লাইভ যে কন্ডাক্টরটা ট্রান্সফরমারের মধ্যে ঢুকছে, লাইভ কন্ডাক্টরটা ঢুকছে বুশিং এর মাধ্যমেই তো ঢুকছে না। ট্রান্সফরমারের যে বুশিং যদি তোমরা দেখো, এই যে বুশিং, এখান দিয়ে কি হয়, লাইভ কন্ডাক্টরটা মেন ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ছে। এখন যদি বুশিংটা ফেটে যায়,
তাহলে এমন তো হতে পারে যে ট্যাঙ্কের যে বডি তার সঙ্গে হয়তো লাইভ কন্ডাক্টরটা টাচ হয়ে গেল, হতে পারে তো, বুশিং ফেটে গেছে, তাহলে চান্স তো থাকে যে এই কন্ডাক্টরটা হয়তো থেকে গেল, কারণ কন্ডাক্টরটা তো তখন বেয়ার হয়ে গেল না। বুশিং ফেটে গেছে মানে ট্রান্সফরমারের কন্ডাক্টরটা বেয়ার কন্ডাক্টর হয়ে গেছে। এখন এটা যদি এর মধ্যে ঠেকে যায় কোনো লাইভ, মানে কোনো যদি আর্থের সঙ্গে ঠেকে যায়, তাহলে যখনই ঠেকবে তখন কি হবে, সেখানে একটা হিউজ একটা আর্থ ফল্ট তৈরি হবে, এবং সেই যার কারণে সেখানে একটা স্পার্কিং হতেই পারে, একটা ফায়ারিং হতেই পারে। ঠিক আছে, তো জেনারেলি সেই পরিস্থিতিতে আমাদের সার্কিট ব্রেকার ট্রিপ করে যায়। ঠিক আছে, তবে স্পার্কিং হতেই পারে, তবে পাওয়ার সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে এই কারণে, যেরকম বুশিং এ যদি এরকম পাংচার ঘটে যায়। ঠিক আছে, তো এটা হলো একটা ধরনের মেকানিক্যাল ফল্ট ছিল। এখন ইলেকট্রিক্যাল ফল্টের মধ্যে হচ্ছে ইনসুলেটিং সেপারেটারস পাংচার। এবার ইনসুলেটিং সেপারেটার অনেক জায়গাতেই থাকে। ট্রান্সফরমারের যে হাই ভোল্টেজ কয়েল এবং লো ভোল্টেজ কয়েল তাদের মধ্যে সেপারেটার আছে। হাই ভোল্টেজ কয়েল এবং যে কোর, সরি, লো ভোল্টেজ কয়েল এবং যে কোর তার মধ্যে সেপারেটার আছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় এরকম সেপারেটার তো আছে। সেই ইনসুলেটার, সেগুলো হচ্ছে এক একটা ইনসুলেটার। এই ইনসুলেটার গুলো যদি পাংচার হয়ে যায়, ইনসুলেটার পাংচার হয়ে গেলে কি হবে, ইনসুলেটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, যেটা ইনসুলেট করছিল মানে কি, কারেন্টের ফ্লোটাকে অপোজ করছিল। এখন পাংচার যদি হয়ে যায় তাহলে তো সেখান দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে, তাহলে কারেন্ট ফ্লো করলে স্বাভাবিকভাবেই ইনসুলেটারটা পাংচার হয়ে গেছে, এবং সেই পরিস্থিতিতে একটা ফল্ট তৈরি হবে, হিউজ কারেন্ট ফ্লো করবে, এবং সেক্ষেত্রে সেটা একটা ইলেকট্রিক্যাল ফল্ট হিসাবে কনসিডার্ড হবে। ফরমার্স বিটুইন এইচভি অ্যান্ড এলভি পাংচার্ড, পাঞ্চড। ঠিক আছে, মানে যেটা হচ্ছে ফরমার মানে হচ্ছে এমন একটা জিনিস যার উপরে ওই এইচভি এবং এলভি কয়েলগুলোকে পাকানো থাকে। এইচভি এবং এলভি কয়েলগুলো যে স্ট্রাকচারের উপরে পাকানো থাকে তাকে বলা হয় ফরমার্স। এখন যদি ফরমারগুলো যদি পাঞ্চড হয়ে যায়, মানে যদি ফুটো হয়ে যায়, তাহলে কি হবে, এইচভি এবং এলভি মানে একদম টাচ হয়ে যাবে, তাহলে সেটাও একটা ইলেকট্রিক্যাল ফল্ট ক্রিয়েট করবে। নেক্সট হচ্ছে যে এন্ড ফেস ইনসুলেশন বিটুইন দ্য এন্ডস অফ ওয়াইন্ডিংস অ্যান্ড ইয়োক পাংচার। এটাই যেটা আমাদের ওয়াইন্ডিংস যেগুলো আছে, ওয়াইন্ডিংস গুলো যেটা আছে ট্রান্সফরমারের, সেগুলো তো এক একটা লিম্বের ওপরে জড়ানো থাকে। ট্রান্সফরমারের যে কোর, সেই কোরের যে তিনটে লিম্বের ওপরে কয়েলগুলোকে জড়ানো থাকছে। এখন যদি ট্রান্সফরমার কোরের উপরের যে অংশটা, ইয়ক কাকে বলে, ইয়ক হচ্ছে ট্রান্সফরমার কোরের যে উপরের অংশটা, তাকে বলা হয় ইয়ক। দেখো ট্রান্সফরমারের যে কোর, এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা একটা সিঙ্গেল ফেজ দেখিয়েছে, তো এখানে একটা কয়েল, এটা একটা কয়েল। ঠিক আছে, এই উপরের অংশটাকে কি বলছে, কোর বলছে, মানে এই উপরের অংশটাকে বলছে ইয়ক। আর এটা একটা লিম্বের উপরে জড়ানো আছে, এটাও একটা লিম্বের উপরে জড়ানো আছে। লিম্ব মানে হচ্ছে যেরকম পায়ের যেরকম হয় না লিম্ব, সেরকম এটা একটা পা, এটা একটা পা, তার উপরে ওয়াইন্ডিং গুলোকে জড়ানো আছে। আর এর উপরের অংশটা দেখো ইয়ক। ইয়কটা কি জন্য আছে, ইয়কটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিটটাকে ক্লোজ করবার জন্য, মানে এখানে যে ফ্লাক্স তৈরি হবে একদিক থেকে অন্যদিকে যে ফ্লাক্সটা যাবে, সেটা যাওয়ার জন্য তো একটা ম্যাগনেটিক পাথ দরকার, সেটাই পাথটা প্রোভাইড করছে হচ্ছে ইয়ক। এখন যদি ইয়কের সঙ্গে যদি আমাদের এই এন্ড অফ দ্য কন্ডাক্টর যদি শর্টেড হয়ে যায়, ইয়কটা কি অ্যাকচুয়ালি, ইয়কটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কোরের পার্টি বলতে পারো, এবং সেটাকে আমরা বলতে পারি অ্যাজ ইফ ইট ইজ ইন দ্য আর্থ পোটেন্সিয়াল, এটা জিরো পোটেন্সিয়ালে আছে। এখন যে কন্ডাক্টর যেগুলো আছে সেগুলো তো আর জিরো পোটেন্সিয়ালে নেই। এখন কন্ডাক্টর গুলোর সঙ্গে যদি ইয়কটা শর্ট সার্কিট হয়ে যায়, সেটা একটা কি ফল্ট তৈরি করবে, একটা আর্থ ফল্ট ক্রিয়েট করবে, এবং সেটা একটা ইলেকট্রিক্যাল ফল্টের একটা রিজন হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ইলেকট্রিক্যাল ফল্ট হতে পারে। আর নেক্সট হচ্ছে কি ব্রেকডাউন থ্রু দ্য অয়েল লেয়ার বিটুইন দ্য কারেন্ট ক্যারিং পার্ট অ্যান্ড দ্য ট্যাঙ্ক ওয়াল। এখন যদি ট্রান্সফরমার যেটা আছে, ট্রান্সফরমারের মধ্যে ইনসুলেটার হিসাবে ট্রান্সফরমার অয়েল রাখা আছে, ইট ইজ অ্যান ইনসুলেটিং অয়েল। ইনসুলেটিং অয়েল মানে ওটার মধ্যে কারেন্ট কন্ডাকশন হয় না। এখন যদি ট্রান্সফরমারের যে ট্যাঙ্কটা, সেটা তো একটা কিসে আছে, ট্রান্সফরমারের ট্যাঙ্কটা বাইরের ট্যাঙ্ক, সেটা তো আমরা জানি আর্থ করা আছে। ট্রান্সফরমারের যে বডিটা, সেটা তো সবসময় আর্থ করা থাকে। এখন ট্রান্সফরমারের ট্যাঙ্কটা আর্থ করে রেখেছি, আর ভেতরে আছে কয়েল। কয়েল যেটা ট্রান্সফরমারের যে কয়েল এবং যে ট্যাঙ্ক, তার মধ্যে আছে অয়েল, ট্রান্সফরমার অয়েল। এখন অয়েলের যদি ব্রেকডাউন ভোল্টেজ কমে যায়, অয়েলটা যদি ডিটোরিয়েট করে যায়, তাহলে কি হবে, কয়েলের মধ্যে যে কারেন্ট যাচ্ছিল সেটা অয়েলের ভায়া হয়ে ট্যাঙ্কে চলে যাবে, এবং ট্যাঙ্কে যদি চলে যায় তাহলে কয়েল, মানে কারেন্ট যদি আমার ট্যাঙ্কের মধ্যে ফ্লো করে, সেই কারেন্ট তো আর্থে যাচ্ছে, তার মানে এটা একটা আর্থ ফল্ট। দ্যাট মিনস ইট ক্রিয়েটস অ্যান ইলেকট্রিক্যাল ফল্ট। সুতরাং ব্রেকডাউন অফ দ্য অয়েল যদি হয়ে যায়, সেটাও কিন্তু একটা ইলেকট্রিক্যাল ফল্টই ক্রিয়েট করবে। তো এইগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফল্টের রিজনস ট্রান্সফরমারের মধ্যে। আর হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফল্টস। ম্যাগনেটিক ফল্টস কিরকম হতে পারে না, ম্যাগনেটিক ফল্টস মে বি অ্যাবনর্মাল হিটিং অফ দ্য
কোরটা যদি খুব অ্যাবনর্মালি গরম হতে থাকে সেটা একটা ম্যাগনেটিক ফল্টের কারণ হতে পারে। সামটাইম রেজাল্টিং ইনটু বার্নিং আউট অফ এ পার্ট অফ এ কোর, এত গরম হয়ে গেছে কোরের ভেতরটা যে পুড়ে গেছে। এবং দিস টাইপ অফ ফল্ট বিং দ্য রেজাল্ট অফ ব্রেকডাউন অফ ইনসুলেশন between the core lamination or non-uniform distribution of magnetic flux between parallel branches। মানে অনেক সময় এরকম হয় কোরটা গরম হতে হতে সেটা পুড়ে যায় এবং এটা একটা ফল্ট ক্রিয়েট করে। তার জন্য কি হয় যে ইনসুলেশনের ব্রেকডাউন হয়ে যায়। কার কার মধ্যে? কোন ইনসুলেশনের ব্রেকডাউন হয়ে যায়? ইনসুলেশন বিটুইন দ্য কোর ল্যামিনেশনস অর, মানে কোর ল্যামিনেশন যেগুলো আছে, কোর ল্যামিনেশনের মধ্যেও ইনসুলেশন থাকে। মানে এক একটা কোরের যে ল্যামিনেশন, ল্যামিনেটেড কোর যেগুলো ইউজ করা হয় তাদের মধ্যেও যাতে কারেন্ট যথাসম্ভব কম যায় তার জন্য ইনসুলেট করা থাকে। এখন সেই কোর ল্যামিনেশনসটাকে ড্যামেজ করে দেয়, এত বেশি গরম হয়ে যায় দিয়ে। তাহলে এটা একটা ম্যাগনেটিক ফল্ট বলা যেতে পারে। and failure of insulation between the core clamping bolt and the core clamping bolt and core, তার মধ্যে ইনসুলেশনের যদি ফেলিওর হয়ে যায়। কোর ক্ল্যাম্পিং বোল্টটা কি জিনিস একটু দেখে নাও। এই দেখো কোর যেগুলো আছে ট্রান্সফরমারের কোর, সেগুলোকে ক্ল্যাম্প করে রাখার জন্য বোল্ট ইউজ করা হয়। ঠিক আছে, এরকম বোল্ট ইউজ করা হয়, কোরগুলোকে ক্ল্যাম্প করে রাখার জন্য বোল্ট ইউজ করা হয়। তো সেই যে বোল্ট, তার যদি ইনসুলেশন ড্যামেজ হয়ে যায় সেটা একটা ম্যাগনেটিক সার্কিটেরই তো পার্ট, মানে এটা তো আর কন্ডাক্টর নয়, এটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের মধ্যে পড়ছে। তো এখন যদি ইনসুলেশনটা ড্যামেজ হয়ে যায় বিটুইন দ্য কোর ক্ল্যাম্পিং বোল্ট অ্যান্ড কোর, দ্যাট ক্রিয়েটস আ ম্যাগনেটিক ফল্ট, এটাকে আমরা ম্যাগনেটিক ফল্ট বলবো। অ্যান্ড ডেন্টেড কোর ল্যামিনেশনস, ডেন্টেড মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত, মানে যেরকম নর্মাল স্ট্রাকচার হওয়া উচিত সেরকমটা নেই, ক্ষয় হয়ে গেছে এবং তার আকার পরিবর্তন ঘটে গেছে। ডেন্টেড কোর ল্যামিনেশন, misaligned and damaged core clamping parts and burnt iron due to the sharp rise of losses in the core। মানে কোরের ভেতরে তো লস হয়, এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লস, সেই লসগুলো যখন হয় তখন হিট তৈরি হয়, সেই হিটের কারণেই অনেক সময় কোরগুলো গরম হয়ে তার ল্যামিনেশনগুলো ড্যামেজ হয়ে যায় এবং ল্যামিনেশনগুলো একটার সঙ্গে আরেকটা এঁটে যায়। ঠিক আছে, তো এটা একটা কি কারণ, এর ফলে তার কোরের যে নর্মাল ল্যামিনেশন যেমন থাকা উচিত তেমন থাকলো না এবং সেটার মধ্যে যতটা ম্যাগনেটিক ফ্লাক্স যেভাবে ফ্লো করার কথা ছিল সেরকম করবে না। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফল্ট। এই কারণগুলোকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে কামস আন্ডার ম্যাগনেটিক ফল্টস। ঠিক আছে, তো ট্রান্সফরমারের মধ্যে এরকম ইলেকট্রিক্যাল ফল্ট, মেকানিক্যাল ফল্ট অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফল্ট এগুলো হতে পারে। সেরকম ভাবে রোটেটিং যে মেশিনস তাদের মধ্যেও তিন প্রকারের ফল্ট হতে পারে, মেকানিক্যাল ফল্ট, ইলেকট্রিক্যাল ফল্ট এবং ম্যাগনেটিক ফল্ট। এগুলো আমাদের রোটেটিং মেশিনসের মধ্যেও হতে পারে। রোটেটিং মেশিনারটা আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে, আজকে আমরা ট্রান্সফরমারেরটা খুব দেখলাম এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো কিছু ডিটেলসে অন্যান্য যে টপিকস সেগুলো দেখব। ঠিক আছে, আজকে যেগুলো বলা হলো ওর মধ্যে কি কারো কোনো ডাউট আছে? আজকে যে টপিকগুলো বললাম তার মধ্যে কোনো ডাউট থাকলে বলো। আবির ঘোষ, ইয়েস স্যার। বলো আজকে কি কি ফার্স্টে বললাম, ফার্স্ট কি টপিক আলোচনা করা হয়েছে আজকে? ফার্স্টে মেকানিক্যাল ফল্ট ছিল। না না, মেকানিক্যাল ফল্টের আগে প্রথমে যেটা একদম শুরু করেছিলাম কি নিয়ে, আজকে চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম বলতে পারবে? বলো, কে বলতে পারবে চ্যাপ্টারের নাম? troubleshooting of switch gear and products। ট্রাবল শুটিং, যেটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ট্রাবল শুটিংটা আমরা দেখবো। ট্রাবল শুটিং এর কি কি স্টেপস আছে, কি কি স্টেপস থাকবে বলো? স্যার প্রথমে তো প্রিপারেশন, প্রথমে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনের মধ্যে কি কি প্রিপারেশন নেবে? মানে প্রথমে একটু দেখে নিতে হবে যে কিভাবে যে মেশিনের উপর আমরা মানে ট্রাবল শুটিংটা করতে চাইছি সেই মেশিনের যে ম্যানুয়ালটা সেটা পড়ে নিতে হবে ভালো হবে। আর সেই যে মেশিনের উপর করতে চাইছি সেই মেশিনের মানে কিভাবে কাজ করে সেটা মানে জানা থাকতে হবে বা জেনে নিতে হবে। তার হচ্ছে স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখতে হবে, ইকুইপমেন্টের সঙ্গেই থাকে, ম্যানুফ্যাকচারার ওগুলোকে দেয়। আর যদি ইকুইপমেন্টের হিস্ট্রি রেকর্ড যদি কিছু পাওয়া যায় সেটা পড়ে দেখতে হবে কি কি ফল্ট মূলত হয়ে থাকে।
তারপরে স্টেপ গুলো কি কি ছিল, সরব বলো কি কি স্টেপ ছিল এতে। স্যার অবজারভেশন করতে হবে, তারপরে ডিফাইন্ড প্রবলেম এরিয়াটাকে দেখতে হবে। অবজারভেশনের মধ্যে কি কি অবজার্ভ করবে? ওই এগুলো স্মেল আসছে নাকি এবং কোনো সাউন্ড আসছে নাকি, এবং টেম্পারেচারটাও দেখতে হবে, কোনো মেকানিক্যাল ড্যামেজ আছে নাকি তো সেটা। সব থেকে আগে কোন জায়গাগুলোকে দেখতে হবে, কোন জায়গায় ফল্ট সব থেকে আগে হয়, সব থেকে বেশি চান্সেস কোথায় আছে, কোন জায়গায়? তুমি আগে মেকানিক্যাল সুইচ দেখবে না আগে কানেকশন দেখবে, কোনটা দেখবে বলো? কানেকশন সব মেকানিক্যাল ঠিকঠাক আছে, মেকানিক্যাল সুইচ। মেকানিক্যাল সুইচ গুলোকে আগে দেখবে, তারপরে কি দেখবে? সুইচ টুইচ গুলো দেখার পরে কোনটা দেখবে? ফিউজ বাল্ব এগুলো। ফিউজ দেখবে। আর কি দেখবে? নেক্সট নেক্সট হচ্ছে যেগুলোতে ওয়াইন্ডিংস আছে, ওয়াইন্ডিংস আছে যেরকম পার্ট কি কি? ট্রান্সফরমার, মোটর। ট্রান্সফরমার, মোটরস অ্যান্ড রিলে কয়েলস, কয়েলের মধ্যে ওয়াইন্ডিং থাকে, ওগুলো দেখবে। এগুলো অবজারভেশনের মধ্যে পড়ে গেল, ঠিক আছে? নয়ন বলো তারপরে কি দেখবে, নেক্সট কাজ কি হবে? অবজারভেশনের পরের কাজটা কি? অবজারভেশনের পরের কাজ কি হবে বলো? নেক্সট 2 নম্বর স্টেপটা কি? 2 নম্বর স্টেপটাকে বলতে পারবে কি ছিল? সে ডিফাইন অফ প্রবলেম এরিয়া। ডিফাইন দ্য প্রবলেম এরিয়া, মানে কোথায় কোথায় কি প্রবলেম হতে পারে সেগুলোকে ডিফাইন করো। এই ডিফাইন করবার সময় কি করবে, তুমি কি প্রথমেই যেগুলোতে প্রথম স্টেপে যেগুলো পেয়েছো, অবজার্ভ করেছো, তার ভিত্তিতে তুমি তোমার খুব সাহায্য করবে সেটা তোমার প্রবলেম এরিয়াগুলোকে ডিফাইন করতে, ঠিক আছে? নেক্সট নেক্সট স্টেপ কি আছে? 3 নাম্বার কি ছিল? ডিফাইন তো করে দিলে, তারপরে কি? মানে কি কারণ হতে পারে, সে পসিবল যে কারণ, পসিবল যে কারণ আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এবং প্রায়োরিটি অনুযায়ী কোনগুলো আগে, সব থেকে বেশি প্রায়োরিটি কোনটা সেটাকে আগে লিখলে, তারপরে হচ্ছে তারপরে প্রায়োরিটি আস্তে আস্তে কমতে থাকলো সেই কারণগুলোকেও লিখলে, ঠিক আছে? তারপরে কি? সমস্ত কারণগুলো এগুলো প্রায়োরিটি অনুযায়ী লিখে ফেললে, তারপরে কি কাজ ছিল? আইডেন্টিফাই দ্য পসিবল কজেস, পসিবল কজগুলোকে আইডেন্টিফাই করবার পরে হচ্ছে যেগুলো হচ্ছে মোস্ট প্রবাবল যে কারণটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে টেস্ট করতে হবে এবং তারপরে সেটাকে রিপেয়ার করতে হবে। এই 5টা তো স্টেপ, ঠিক আছে? এই 5টা স্টেপ মনে রাখতে হবে। এগুলো এখানে মনে রাখতে হবে তা নয়, যখন তোমরা প্র্যাকটিক্যালি কোনো জায়গায় কাজ করবে তখন এই স্টেপগুলো মনে রেখে কাজ করলে তোমরা ভালো ট্রাবল শুটিং করতে পারবে, ভালো মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার তোমরা হতে পারবে, ঠিক আছে? তো এই ফ্যাক্টরগুলোকে মাথায় নিতে হবে, ফিজিক্যালি বুঝতে হবে, এবং ড্রয়িং করতে হবে। ড্রয়িং করতে হবে, যে কোনো ইকুইপমেন্টের ড্রয়িং, তোমরা স্কিম্যাটিক ডায়াগ্রাম করবে, কন্ট্রোল সার্কিট করবে, এগুলোকে জানা থাকলে তোমরা ভালো করে ট্রাবল শুটিং করতে পারবে। আর যেটা হচ্ছে তারপরে তোমাদের বিভিন্ন ধরনের যে ফল্ট সম্পর্কে ডিসকাশন হচ্ছিল, তো ফল্ট কি কি কারণে হতে পারে? 3 রকমের কারণ আমি বলেছি। ট্রান্সফরমারের ক্ষেত্রে 3 রকম কারণে মূলত ফল্ট হতে পারে। 3টে কারণ কি কি বলো, রফিকুল বলো 3টে কারণ কি কি আছে? 3টে মেন কারণ কি কি ট্রান্সফরমারের মধ্যে যে ফল্ট হতে পারে, তার 3টে মেন কারণ কি কি? কে বলতে পারবে? ওরেন সাঁতরা। মেকানিক্যাল ফল্ট, ইলেকট্রিক্যাল ফল্ট আর ম্যাগনেটিক ফল্ট। মেকানিক্যাল ফল্টের মধ্যে কি কি আসতে পারে? মেকানিক্যাল ফল্ট কি কি কারণে হতে পারে? এক্সাম্পল দাও দু একটা। মেকানিক্যাল ফল্টের এক্সাম্পল দিতে পারবে জাহিরউদ্দিন? মেকানিক্যাল ফল্টের উদাহরণ দিতে পারবে? ট্রান্সফরমারের মধ্যে যে মেকানিক্যাল ফল্ট ঘটতে পারে তার একটা উদাহরণ। সৈফুল বলো মেকানিক্যাল ফল্টের উদাহরণ। ট্যাপ চেঞ্জার। ট্যাপ চেঞ্জার কি? ট্যাপ চেঞ্জারটা তো কোনো ফল্টের নাম নয়, ট্যাপ চেঞ্জার তো একটা পার্ট। প্রসেস এটা। ট্যাপ চেঞ্জারে ফল্ট হলে সেটা একটা মেকানিক্যাল ফল্ট, ট্যাপ চেঞ্জার ভেঙে গেল। আর কি হতে পারে? আর এক্সাম্পল দাও। আর কি হতে পারে সৌমজিৎ? আর কি কারণে মেকানিক্যাল ফল্ট হতে পারে বলো? কে বলতে পারবে? সৌরভ কুন্ডু বলো কি কি কারণে মেকানিক্যাল ফল্ট হতে পারে? সে ক্র্যাকস হলে, কোনো মেশিনে কোনো ক্র্যাকস হলে বা মেশিনে ক্যাসকেড নয়, আমি ট্রান্সফরমারের কথা বলছি। ট্রান্সফরমারের মধ্যে ক্র্যাক কোথায় হবে? হলে ক্র্যাকটা কোথায় হতে পারে ট্রান্সফরমারের মধ্যে? বাইরে কোন জায়গাটা থাকে?
বুশিংটা থাকে না, বুশিংটাতেই ক্র্যাক সে বুশিংটা যদি বাস্ট হয়ে যায় তখন সেটা একটা সেটা হতে পারে মেকানিক্যাল ফল্ট। আচ্ছা ক্যাসকেড বাস্ট ড্যামেজ হয়ে যেটা যাওয়াটা বললেন। কিন্তু মেকানিক্যাল ফল্ট বলা চলে না। বাস্ট কি কারণে হতে পারে? বুশিং এর যেটা থাকে সেটাও একটা ধরনের ইনসুলেটর। ইনসুলেটর যদি ইলেকট্রিক্যালি ড্যামেজ হয় সেটা ইলেকট্রিক্যাল ফল্টের মধ্যেই পড়বে। কিন্তু যদি বুশিংটা বাইরের কোনো মেকানিক্যাল ফল্টের জন্য, মানে ধরো কেউ ধাক্কা মেরে দিল, মানে কেউ এক বাড়ি মেরে দিল ট্রান্সফরমারের বুশিং এর উপরে, ভেঙে যাবে বুশিংটা, ঠিক আছে? এই ধরনের ফল্ট হচ্ছে মেকানিক্যাল ক্র্যাক, মেকানিক্যালি যদি এটা ভেঙে যায়, ঠিক আছে? আর কি ইলেকট্রিক্যাল ফল্ট কি কি হতে পারে বলো, সুব্রত মন্ডল বলো, ইলেকট্রিক্যাল ফল্ট কি কি হতে পারে ট্রান্সফরমারের মধ্যে? সুমিত বলতে পারবে হ্যাঁ, স্যার। ইলেকট্রিক্যাল ফল্ট কি কি হতে পারে ট্রান্সফরমারের মধ্যে? স্যার স্যার, তো ওয়াইন্ডিং গুলো শর্ট হতে পারে স্যার। ওয়াইন্ডিং গুলো শর্ট হতে পারে। কি ধরনের ওয়াইন্ডিং? এইচভি এবং এলভি ওয়াইন্ডিং শর্ট হয়ে গেল, সেটা একটা ফল্ট হতে পারে। আবার যদি ওয়াইন্ডিং গুলো ইন্টারটার্ন যদি শর্ট হয়, সেটাও কিন্তু একটা ফল্ট ক্রিয়েট করবে। ইন্টারটার্ন ফল্টের জন্য একটা ফল্ট হয়, সেই ফল্ট কি তুমি ধরতে পারবে কোনোভাবে? কিভাবে ধরতে পারবে? ইন্টারনাল ফল্টকে ধরার জন্য উপায় কি আছে? বলছি কি দিলে? লো ভোল্টেজ সাইডে যখন ওই ট্যাপিং গুলোতে থেকে ট্যাপিং এরিয়াটা যদি মানে ভেঙে যায় এটা। আমি ইলেকট্রিক্যাল ফল্টের কথা বলছি। ধরো ইন্টারনাল কোনো ওয়াইন্ডিং এর মধ্যে ফল্ট হয়েছে, দুটো ওয়াইন্ডিং এর মধ্যে শর্ট হয়ে গেছে ইন্টারনাল ধরো হাই ভোল্টেজেরই দুটো কয়েল শর্ট হয়ে গেছে, মানে একটা দুটো আলাদা ফেজের নয়, সিঙ্গেল ফেজেরই, মানে কয়েলগুলো টার্নের মধ্যে আবার ইনসুলেশন থাকে। কিন্তু ইন্টারটার্ন শর্ট ফল্টের জন্য কিন্তু ফল্ট হয়, এটা আমি এখন বলিনি, আগে বলেছিলাম। ইন্টারটার্ন ফল্ট কিন্তু একটা ইন্টারনাল ফল্ট, ঠিক আছে? ইন্টারনাল এরকম যদি ফল্ট হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর কারেন্ট ফ্লো হয় না, সেগুলো ইনসিপিয়েন্ট ফল্ট। ইনসিপিয়েন্ট ফল্টকে ধরার জন্য থাকে বুকলজি রিলে, এটা আমি আগের সেমিস্টারে বলেছিলাম, এখন আমি বলিনি। এটা একটা ইলেকট্রিক্যাল ফল্ট। আর কি ইলেকট্রিক্যাল ফল্ট হতে পারে? অয়েলের যদি ব্রেকডাউন ঘটে যায়, ট্রান্সফরমারের অয়েলের ব্রেকডাউন ঘটাটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফল্টের মধ্যে পড়ছে, ঠিক আছে? আর থাকছে ম্যাগনেটিক ফল্ট। ম্যাগনেটিক সার্কিটে যে আমাদের ল্যামিনেশনস গুলো থাকছে, ল্যামিনেশনস গুলো যদি কোনো কারণবশত এক্সেসিভলি হিটেড হয়ে যায় এবং তাদের ডেন্টেড হয়ে যায়, তারা যদি মানে যে কোড ল্যামিনেশন সেগুলো যদি ডেন্টেড, মানে তার আকৃতি পরিবর্তিত হয়ে গেল, নর্মাল যেরকম কন্ডিশনে ছিল সেরকম থাকলোই না, এরকম ফল্ট। আবার যদি ধরো ওই ল্যামিনেশনস গুলো যদি লুজ হয়ে যায়, ঠিক আছে, এই ধরনের কন্ডিশনস যদি অ্যারাইজ করে, এরকম ফল্ট আমরা বলতে পারি যে সেগুলো হচ্ছে সব ম্যাগনেটিক সার্কিটের মধ্যেকার ফল্ট, ঠিক আছে? ম্যাগনেটিক সার্কিটের মধ্যে এগুলো আমাদের ফল্ট। ইনসুলেশনের যদি ফেলিওর ঘটে, কোর ক্ল্যাম্পিং বোল্ট এবং কোরের মধ্যে, আমি দেখালাম কোর ক্ল্যাম্পিং বোল্ট ব্যাপারটা কি, তার এবং কোরের মধ্যে যদি ইনসুলেশন ড্যামেজ হয়ে যায়, সেটাও একটা ম্যাগনেটিক ফল্টের ক্রিয়েশন করে, ঠিক আছে? তো এই ফল্টগুলো জানতে হবে, এই কারণগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। নেক্সট ডেতে আমরা দেখবো যে মোটরের মধ্যে কি ধরনের ফল্টস ঘটে, ঠিক আছে?